কি ঠান্ডা লাগছে রে গুলটে। হাওয়াটা হাওয়াটা খুব ঠান্ডা। উফ, বাপরে বাপ, আমার ভেতরটা পর্যন্ত কাঁপছে। একটু পরে রোদটা উঠবে, তখন রোদ পোহানো যাবে আর ঠান্ডাও চলে যাবে। কি ঠান্ডা! হ্যাঁ রে, তোদের কিরকম আক্কেল রে? শীত পড়েছে, গায়ে গরম জামা নেই কেন? আমাদের খুব ঠান্ডা লাগছে না গোপাল দাদু? ঠান্ডা লাগছে না? কিরকম? দেখছি তোরা কাঁপছিস। ওরে, ঠান্ডা লাগাস না, নিউমোনিয়া হয়ে যাবে, তখন অনেক কষ্ট। এই তো একটু পরে রোদ উঠবে, ব্যাস গা গরম হয়ে যাবে। না, ব্যাপারটা তো ঠিক বোঝা যাচ্ছে না। শীতে ঠক ঠক করে কাঁপছে, অথচ গায়ে কোনো জামা নেই, বলছে ঠান্ডা লাগছে না। না, ব্যাপারটা তো গোলমেলে লাগছে। এই এই যা যা, তোরা তাড়াতাড়ি বাড়ি যা তো। হ্যাঁ, তাড়াতাড়ি যাচ্ছি। বুঝেছি বুঝেছি, তোরা আমার কাছে স্বীকার করলি না। দাঁড়া, আমি অন্য রাস্তা দিয়ে তোদের আগে তোদের বাড়ি পৌঁছবো। হ্যাঁ, না 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 না, গোপালের জন্য অপেক্ষা করে লাভ নেই মন্ত্রী, সভার কাজ শুরু করো। গোপাল এখন খুব দেরি করছে মহারাজ। না 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 না, গোপালের এটা ভারী অন্যায়। আসুক আজ, তারপর দেখাবো মজা। বড্ড ঠান্ডা গো। আচ্ছা, মেয়েটার গায়ে গরম জামা কিছু নেই? কি করব, কোথায় যাব? ঘরে নুন আনতে যে পান্তা ফুরোয়। ভেবেছিলাম তো শীত পড়ার আগে তোমাকে আর ওকে গরম জামা কাপড় কিনে দেবো, কিন্তু এভাবে যে ভগবান আমাদের মারবে না, আমি তো ভাবিনি। এখন মহারাজের কাছে ধার শোধ করবো কি করে সেটাই ভাবছি। ঠিক বুঝেছি। বাচ্চাগুলোর শীতের জামা কাপড় নেই, আমারও তো মাসের শেষ অবস্থা, জমানো কিছুই নেই। কিন্তু কিন্তু ছেলে মেয়েগুলো তো ঠান্ডায় মরে যাবে। না 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 না, আমাকে আমাকে কিছু একটা করতে হবে। মহারাজ, এত দেরি গোপাল করে না, কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। এটা তুমি ঠিক বলেছ বিজ্ঞানী, চিন্তা তো আমারও হচ্ছে। না মহারাজ, চিন্তা করার কোনো কারণ নেই। গোপাল অলস, অকর্মণ্য। যেই দেখছে প্রচন্ড ঠান্ডা পড়েছে, লেপের তলা থেকে এখনো বের হতে পারেনি। রাজসভায় আস্তে আস্তে আপনার কথা শুনলাম মন্ত্রী মশাই। মহারাজ, মন্ত্রী মশাইয়ের কোনো কথার উত্তর আমি এই মুহূর্তে দেব না। আপনার সঙ্গে আমি সরাসরি কথা বলবো মহারাজ। নিশ্চয়ই বলবে গোপাল। তোমার চোখ মুখের অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। কি হয়েছে? কেন এত বিচলিত তুমি? মহারাজ মহারাজ, আমি রাজসভায় আসবো বলে বেরিয়েছি, পথে আমার নাতি নাতনিগুলোর সঙ্গে দেখা। এই ভয়ঙ্কর ঠান্ডায় আমরা গরম কাপড়ে মুড়ে কাঁপতে কাঁপতে কাজ করছি, আর আর ওই বাচ্চাগুলোর গায়ে কোনো গরম পোশাক নেই মহারাজ। কি বলছো গোপাল? আমি ওদের আগে অন্য রাস্তা ধরে বাড়ি পৌঁছে যা শুনি তা আমাকে স্তম্ভিত করে দিয়েছে মহারাজ। তুমি কি শুনেছো? তাড়াতাড়ি বলো। ভেবেছিলাম তো শীত পড়ার আগে তোমাকে আর ওকে গরম জামা কাপড় কিনে দেবো, কিন্তু এভাবে যে ভগবান আমাদের মারবে না, আমি তো ভাবিনি। এখন মহারাজের কাছে ধার শোধ করবো কি করে সেটাই ভাবছি। আমি ওদের সামনে দাঁড়াতে পারলাম না। আমার গায়ে গরম চাদর, আর ওই বাচ্চাগুলোর পরনে পাতলা ফিনফিনে জামা, ঠান্ডায় কাঁপছে। আমি কি করে সামনে দাঁড়াই মহারাজ? থামো গোপাল, এবার থামো। তোমার এই কুমিরের কান্না এখন একটু রাখো তো বাবু, আমাদের অনেক কাজ বাকি আছে। তোমার এই কান্নাকাটি শোনার সময় নেই, কি বলেন মহারাজ? মন্ত্রী, তুমি তো থামো তো। আমার রাজ্যের প্রজারা শীতে কাঁপছে, আমি মহারাজ তাদের দুঃখের কথা শুনবো না? এই তোমার এই গোপালের প্রতি আক্রোশটা বন্ধ করো গোপাল। আমি এই সময় তোমাকে কি সাহায্য করতে পারি? প্রত্যেক প্রান্তিক মানুষ আজ বড় কষ্টে আছে মহারাজ। এবারে ভালো ফলন হয়নি, সবাই ঋণের ভারে জর্জরিত। এদের কি এককালীন কোনো সাহায্য করা যায় না মহারাজ? এই ঝুলি থেকে সাপ বেরিয়ে পড়েছে মহারাজ, সব বুঝলাম, কিন্তু এই মুহূর্তে কিছু সাহায্য করা যাবে না। রাজকোষ যে প্রায় শূন্য। আমরা কিছুদিন আগে নবাব বাহাদুরকে খাজনা দিয়েছি। মন্ত্রী, ওই কথাটা আমি জানি,
আর আমাদের রাজকোষে যে বেশি সম্পদ নেই সেটাও আমার জানা, কিন্তু কিভাবে সাহায্য করা যায় সেটাই বরং ভাবো। মহারাজ, একটা পরিকল্পনার কথা মাথায় এসেছে, বলবো মহারাজ? নিশ্চয়ই নিশ্চয়ই, বলো বলো বলো। সামনে বড়দিন 25শে ডিসেম্বর, রাজবাড়ির মাঠে একটা আনন্দ মেলা শুরু করে দিন। সেখানে আমরা কেক তৈরি করে বিক্রি করব। তোমার তৈরি কেক কিনবে কারা গোপাল? মহারাজ, ওই 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আপনি সাহেবদের আমন্ত্রণ জানান, তারা এসে আমাদের কেক কিনবে। কারণ আমি দেখেছি সাহেবরা কেক খেতে খুব ভালোবাসে। কেক কি করে বানাবে গোপাল? হাতে? মহারাজ, গত বছর বিজ্ঞানী আমাকে একটা কেক তৈরির যন্ত্র দিয়েছিল, সেটা দিয়ে বেশ ভালো বানানো যাবে। আমি রাজি। বড়দিনের 7 দিন আগে থেকে আমরা আনন্দ মেলার আয়োজন করব। গোপাল, তুমি তোমার বানর সেনা নিয়ে কেক তৈরিতে নেমে যাও, আর আজ রাতেই রানীমার সঙ্গে তোমার নাতি নাতনিদের ব্যাপারে আলোচনা করব। সত্যি তোমার মুখে ওদের দুরবস্থার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে গো। মহারাজের জয় হোক। আজ সকালে পুটিদের দেখে মনটা এত খারাপ হয়ে গেল গিন্নি। এই শীতে আমরা যখন ঠকঠক করে কাঁপছি তখন ওরা বিনা গরম জামা কাপড়ে ঘুরে বেড়াচ্ছে। সে কি ওরা গরম জামা পরেনি কেন? ওদের গরম জামা কাপড় নেই গো গিন্নি। আমি রাজামশাইকে পুরো বিষয়টা জানিয়েছি। এই মুহূর্তের অবস্থা খুব খারাপ গিন্নি। তাই আমি একটা পরিকল্পনা করেছি গিন্নি। কি পরিকল্পনা? আমরাও বড়দিন উপলক্ষে রাজবাড়ির মাঠে আনন্দ মেলার আয়োজন করব। এই মেলাতে আমরা কেক তৈরি করে বিক্রি করব, আর তাতে যা আয় হবে তা সব ওই গরিব মানুষদের জন্য গরম জামা কাপড় কিনতে ব্যবহার করা হবে। এ তো খুব ভালো প্রস্তাব। আমরা কাল থেকেই শুরু করে দেব কেক বানানোর কাজ। আমি বাড়ি ফেরার পথে ওদের সবার বাড়ি গিয়ে বলে এসেছি, এখানে আমাদের বাড়িতে কাল থেকে শুরু হবে মহাযজ্ঞ। আচ্ছা বলি, আমরা এই কেক বানাবো কি করে? কেন, গত বছর বিজ্ঞানী যে কেক বানানোর মেশিনটা বানিয়ে দিয়েছিল সেটাকে বার করো দেখি। ও মা, আমি তো ওটার কথা ভুলেই গেছিলাম। তুমি ভুলে গেলে কি হবে, এই মাথায় আমার ঠিক জমা থাকে, সঠিক সময়ে ঠিক মনে পড়ে যায় গিন্নি। ধন্য মাথা বটে তোমার। গোপালের এই বিকল্প ব্যবস্থাটা খুব ভালো মহারাজ। হ্যাঁ, এই চটজলদি উপস্থিত বুদ্ধিগুলোর জন্যই তো গোপালকে আমার এত ভালো লাগে। গোপাল এই কৃষ্ণনগরের গর্ব। তুমি ঠিক বলেছ রানী, গোপালের ওপর আমার অগাধ ভরসা। যখনই রাজ্যের কোনো সংকট উপস্থিত হয়েছে, গোপাল তার উপস্থিত বুদ্ধি দিয়ে ঠিক আমাকে বাঁচিয়ে দিয়েছে। তবে কিছু মানুষ যে দরিদ্র সীমার এত নিচে বাস করছে, এটা আমার কাছে কোনো খবর ছিল না। এর জন্য তো মন্ত্রী আছেন, তাকে তো বেতন দিয়ে রেখেছেন মহারাজ। সে সারাদিন কি করে? সারা দিনের মধ্যে কাজ শুধু গোপালের ভুল ধরা। তা যা বলেছ, তবে কাল থেকে আমি মন্ত্রীকে একটু শিক্ষা দেব। গিন্নি, হাতের কাজ তাড়াতাড়ি সব সেরে নাও, এক্ষুনি পুটির মা, ন্যাপলা, গুলটে সবাই চলে আসবে। আমি যাই, কাঁচা বাজারটা করে নিয়ে আসি। আজকে আর বাজার যেতে হবে না গো, সব কিছু মজুদ আছে। আরে আমি কি আর আমাদের ঘরের বাজারের জন্য যাচ্ছি নাকি? কেক তৈরির কাঁচামাল নিয়ে আসতে হবে না? ও তাই বলো, ঠিক আছে, তুমি একা যাবে? বাবা, বাবা আসবো? এই রে, না না, আজ আর রাগ দেখাবো না। এখন জিনিসগুলো আনার জন্য মুটে লাগবে। ও বাবা জীবন যে, এসো এসো এসো, ঘরে এসো বাবা। বাবা রে বাবা, আজ আবার কি হলো? আমার শ্বশুর মশাই কি শরীর খারাপ নয় তো? আসার সঙ্গে সঙ্গে এত মোলায়েম ভাবে ডাকলো। বাবা, আপনার কি শরীর খারাপ? আরে না না, শরীর খারাপ কেন হবে? বুঝলে গিন্নি, তুমি একটু আগে বলেছিলে না একা একা বাজার যাবে, আর তো একা নেই, দোকা পেয়ে গেছি গিন্নি। আমার জামাই এখন আমার দোকা। চলো চলো বাবা জীবন, আমরা একটু বাইরে যাই, কিছু জিনিসপত্র আনতে হবে। চলো চলো। ভালো ভালো, বলি শ্বশুর জামাই বাজারে গেলে ভালোই হবে। এই যাও, তাড়াতাড়ি যাও, বাজার দোকান করে এসো, আর কি সব কিনবে ওসব কিনে আনো। তারপর শুরু হবে মহাযজ্ঞ। মহাযজ্ঞ? পথে যেতে যেতে বলছি বাবা জীবন, এখন দেরি না করে চলো তো। তাহলে সব শুনলে তো বাবা জীবন, কেন মহাযজ্ঞ বলা হলো? বুঝলাম বাবা, আপনাদের এই মহাযজ্ঞে আমিও সামিল হলাম। ওই যে পাঁচুর দোকান এসে গেছে, এখান থেকে ময়দা নেব। এই যে গোপাল দাদা, বলো কি চাই? ভালো ময়দা চাই, কেক বানানো হবে। বাড়ির জন্য কেক বানাবে? না গো, বিক্রির জন্য বানাবো।
রাজবাড়ির মাঠে আনন্দমেলা বসবে, সেখানে কেক বিক্রি করব। তাতে যা মুনাফা হবে তাই দিয়ে একটা কাজ করার ইচ্ছে আছে। ও মুনাফার জন্য কেক বানাবে তো ভালো, তাহলে ভালো দামি ময়দা দেওয়ার কি দরকার? আমার কাছে কম দামি পোকা ধরা ময়দা আছে, ওইটা ছেড়ে দেবো বাজারে। কে আর বুঝবে যে ময়দা পোকা ধরা? কি বলো গোপাল দাদা? কেউ না বুঝলে আমরা তো বুঝতে পারবো যে ময়দায় পোকা ধরা। তাতে কি হলো, তুমি তো আর খাবে না জামাই, আর গোপাল দাদাও খাবে না, জনগণ খাবে, পয়সা দিয়ে কিনবে। বুঝলাম, তুমি তার মানে পচা জিনিস, পোকাওয়ালা জিনিস বিক্রি করতে বেশ ভালোই পারো। হ্যাঁ, বাকি কথাটা আমি বলি বাবা। ঠিক আছে, কামারের এক ঘাটা তুমিই দাও। আপনার পোকা ধরা ময়দা আপনি নিজে খান। আমাদের চোখটা আবার পোকার মধ্যে পড়ে না। আপনার চোখের পোকা পার করার জন্য মহারাজের কাছে গিয়ে বলবো, ভিতরের সব পোকা হুড় করে বেরিয়ে আসবে। পোকা ময়দা নেবে না, দামি ময়দা নেবে। বুঝে গেলাম যে তুমি ভেজাল মাল বিক্রি করো, তারপরও তোমার থেকে বিশ্বাস করে ময়দা নেবো? পাগল না পায়জামা? কে জানে পোকা ধরা ময়দা তুমি বেশি দামে বেচবে না। আমি আর তোমার দোকান থেকে কিছুই নেব না পাচু, তুমি ভালো থেকো। হ্যাঁ, চলো বাবা জীবন। তোমার কি আক্কেল বলো তো? মা আপনি কিচ্ছু ভাববেন না, আমি আপনাদের মহাযজ্ঞের একটা ঘোড়া হতে চাই। ঘোড়া ঠিকই, তবে বেতো ঘোড়া। নাও এবার লেগে পড়ো, কেক যেন ভালো হয়। সাহেবরা আসবে কেক কিনতে, মনে থাকে যেন। আমি চট করে স্নান সেরে রাজসভায় যাই। তা কেক তৈরির প্রস্তুতি কিরকম চলছে গোপাল? দারুণ চলছে মহারাজ। আমি বাজার হাট করে নাকে মুখে দুটো গুঁজে সোজা রাজসভায় চলে এলাম আপনাকে খবরটা জানাতে। তাহলে গোপাল এখন ভাঁড় গোপাল থেকে কেক গোপাল হয়ে গেলে এটা উন্নতি না অবনতি মহারাজ? উত্তরটা আমি দিচ্ছি মন্ত্রী মশাই। যার যেরকম দৃষ্টি সে সেরকম ভাবেই দেখবে। শকুনের দৃষ্টি ভাগার দেখে, সে ভাগার দেখবে। আর স্বচ্ছ লোকের দৃষ্টি যেরকম হয়, সে সবকিছু স্বচ্ছভাবেই দেখবে। এই আর কি। উত্তরটা ঠিক হলো মন্ত্রী মশাই। মন্ত্রী এখন শকুন হয়ে উড়ে বেড়ান আকাশে, দৃষ্টি তার ভাগাড়ে, পচা গন্ধ বাতাসে। অসাধারণ সভাকবি, অসাধারণ। মন্ত্রী, তুমি যত মুখ কম খুলবে ততই তোমার মঙ্গল। কিরে বটা ঘটা, কি বুঝছিস বলতো? মেলা তো জমে উঠেছে মন্ত্রী মশাই, কেকের বিক্রিও বেশ ভালো। সাহেবরা আসছে আর কাঁড়ি কাঁড়ি কেক কিনছে। বুঝলে, আমাকেও কেক বিক্রি করতে হবে, তারপর যুদ্ধ শুরু। কেক নিয়ে যুদ্ধ? কেক কি গোপালের টাকে ছুঁড়ে মারবেন মন্ত্রী মশাই? আগে কেকটা তৈরি করি, তারপরের কথা পরে। তোরা একটু লক্ষ্য রাখ, আমি একটু ঘুরে আসি বিজ্ঞানীর বাড়ি থেকে। গোপাল দাদু, মন্ত্রীমশাই এতক্ষণ আড়াল থেকে দেখছিলেন, এখন যে কোথায় গেলেন? বটা ঘটাকে রেখে গেছে, দেখছিস না? গোপাল দাদু, আমি কি মন্ত্রী মশাইয়ের পিছন পিছন যাব? একদম না, তোদের কাজ কেক বিক্রি করা। তোরা এখানেই থাকবি, যখন কিছু করতে বলবো তখন করবি। বাড়িতে বিজ্ঞানী আছে মনে হয়। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, ঘরে আছো নাকি? মন্ত্রী মশাইয়ের গলা না, আমার কাছে কেন? আসুন, আসুন। তোমার কাছে এলাম। তুমি গোপালকে একটা কেক বানানোর যন্ত্র করে দিয়েছিলে, সেরকম একটা যন্ত্র আমাকেও বানিয়ে দিতে হবে। আমি এখন অন্য একটা আবিষ্কারে আছি। আমিও সব কিচ্ছু জানি না। তুমি আমাকে যদি কেক বানানোর যন্ত্র বানিয়ে না দাও, তাহলে কি করব সেটা বুঝতে পারছো না। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন মন্ত্রী মশাই? না, আমি শুধু একটা জিনিস জানালাম। আমি কিন্তু রাজ্যবাসীকে জানাবো তুমি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এমন একটা জিনিস বানাচ্ছ যাতে আমাদের রাজ্যের ক্ষতি হয়। রাজ্যের লোক বিশ্বাস করবে মন্ত্রী মশাই? দশচক্রে ভগবান ভূত হয়, কথাটা কি জানা আছে বিজ্ঞানী? এমন জোরদার সাক্ষী সাবত জোগাড় করবো, হালে পানি পাবে না। তার চেয়ে একটা কেক বানানোর যন্ত্র বানিয়ে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নয়? কি বলো? হেই খোকি, আমাকে একটা কেক দাও।
এই নিন সাহেব। ইহার মূল্য কত? মাত্র 5 মোহর সাহেব। বাহ, মূল্য বেশ কম। আমাকে দুটো কেক দাও। ওরে পুটি, তাড়াতাড়ি ভালো করে কাগজে মুড়ে সাহেবকে কেক দে। বাহ বাহ বাহ, বেশ ভালো বিক্রি হচ্ছে। আমরা তাহলে প্রান্তিক মানুষদের হাতে গরম জামা কাপড় দিতে পারি, কি বলো? উদ্দেশ্য যেখানে ভালো মহারাজ, সেখানে ভগবানের আশীর্বাদ ঠিকই থাকে। ও মন্ত্রী মশাই, কি ভাবলেন? আমার সঙ্গে চলো, দেখতে পাবে আমি কি ভাবছি। তা আপনি তো ওই পাঁচুর দোকানের দিকেই যাচ্ছেন। আমিও কেক বানাবো, গোপালের সঙ্গে টক্কর দিতে হবে তো। আসুন মন্ত্রী মশাই, আসুন। কি সৌভাগ্য আমার। কম দামের ময়দা দাও, কেক বানাবো। গোপালও আমার দোকানে এসেছিল। তুমি কি গোপালকে ময়দা দিয়েছো? না, ও আমার থেকে ময়দা নেয়নি। আমি ওকে কম দামের ময়দা দিতে চেয়েছিলাম, আমাকে খুব অপমান করেছে। ঠিক আছে, তুমি কম দামের ময়দাটাই আমাকে দাও। গোপালের সঙ্গে আমার কেক যুদ্ধ চলছে। তাহলে আপনাকে ময়দার দাম দিতে হবে না। এই পোকা ধরা ময়দাই আমি আপনাকে এমনিই দিলাম। যুদ্ধে গোপালকে হারান, এটাই আমি চাই। ব্যাস, তুমি বললে আর আমি যুদ্ধে জিততে গেলাম। দিয়ে দাও সব পোকা ধরা ময়দা। আমি আজ থেকেই কেক তৈরি করব, আর কাল থেকে কম দামে বিক্রি করব। বটা ঘরটা তাহলে আজ রাত থেকে শুরু করে দে। হাতে যেটুকু সময় পেয়েছি তাতেই গোপালকে বধ করা যাবে। পোকা ধরা ময়দায় পোকা ধরা কেক। আমার খুব মন খারাপ গোপাল। এই প্রথম আমি চাপের কাছে নতি স্বীকার করলাম। তোমার সব কথা শুনলাম বিজ্ঞানী। তুমি ভেবো না, এই মুহূর্তে তোমার কথা আমি কাউকে বলবো না। যুদ্ধে যখন নেমেছি, জিতে তারপর আমি মন্ত্রী মশাইকে দেখবো। আমি তোমাকে বিশ্বাস করে কথাটা বললাম। আমি তোমার বিশ্বাস রাখবো। চলি। আসুন আসুন, মাত্র 1 মোহরে ভালো কেক। আসুন আসুন। মূল্য মাত্র 1 মোহর। যাও দাও দেখি চিনতে। এনিন সাহেব। ওই দোকানে 5 মোহর মূল্য। হ্যাঁ, ওই দোকানের মালিক একদম চোর। তোমার দোকানের কেক 5 মোহর আর ওর দোকানে অনলি 1 মোহর। তুমি চিট করছো। আমরা কেহই আর তোমার দোকান থেকে কেক নিব না। ঠিক আছে সাহেব, নিও না। তুমি চোর আছো। তুমি আমাদের চিট করছো। তোমাদের রাজার কাছে আমি নালিশ করব। ঠিক আছে সাহেব, আমাদের মহারাজের কাছে তুমি গিয়ে নালিশ করে এসো। যাও। I will teach you a lesson. কি হবে গোপাল দাদু, আমাদের দোকানে তো কেউ আসছে না। একটু ধৈর্য ধর, এত তাড়াতাড়ি মন ভেঙে গেলে কি চলে? যুদ্ধ হচ্ছে। ওই দেখো গোপাল দাদু, আরেকটা সাহেব আসছে। ওই দেখো, আর একজন সাহেব মন্ত্রী মশাইয়ের দোকানে ঢুকলো। কেক দাও। হেনরি বলল তোমাদের কেকের নাকি খুব কম দাম। কম দাম, কিন্তু স্বাদে গন্ধে ফাটাফাটি। ফাটাফাটি? ফাটাফাটি কি আছে? ও সাহেব, ফাটাফাটি মানে খুব ভালো। ওই দেখ পুটি, একটু আগে যে সাহেব মন্ত্রী মশাইয়ের দোকান থেকে কেক নিয়ে গেল, সে কেমন দৌড়ে আসছে দেখ। Imposter, you are a liar. এ কেক আছে না স্টোন আছে? কত রাখছেন কেন সাহেব? বলুন না কি হয়েছে। কি হইয়াছে? তোমার কেক তুমি নাও, ইহা কেক নয়। ঘটা, কিন্তু ঘটবার আগে পালা। এখানে থাকলে একটু পরে মার খেতে হবে রে। চল চল। দেখলি তো, যুদ্ধ এবার শেষ হলো। ও গোপাল দাদু, ওই সাহেবটাও তো ওখানে গেল। একটু আগে এখানে এসে তোমাকে বকে গেল। ওই দেখো গোপাল দাদু, সাহেবকে ছুঁড়ে মন্ত্রীর মাথায় মেরেছে। বলে বাবা রে, এ কি হলো? এ কেকে কিড়া আছে, ইনসেক্ট। হেনরি, এই দোকানের কেক ভালো নয়, আমি মহারাজকে বলেছি। ওই দেখ, মহারাজ ঢুকছে মন্ত্রী মশাইয়ের দোকানে। এবার আমি যাই, তোরা দোকানে বসে থাক আর রগর দেখ। কি মন্ত্রী, তুমি পচা কেক বিক্রি করছো?
তুমি তো আমার বদনাম করে দিচ্ছ। এই সাহেবরা আমার অতিথি, বড়দিনে আমি এদের আমন্ত্রণ জানিয়েছি, আর তুমি কিনা এই অপকর্ম করছো। মহারাজ কি বলবো মহারাজ, শকুনের দৃষ্টি তো ভাগাড়ের দিকেই থাকে। মন্ত্রীমশাই চেয়েছিলেন আমাকে জব্দ করতে, আমাকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে গেলেন। মুখে নেই শব্দ, মন্ত্রীমশাই জব্দ। সাহেব সাহেব, আমি তোমাদের হাত জোড় করে বলছি, এই অত্যন্ত বাজে লোক। এই মন্ত্রীকে আমি আজই বরখাস্ত করলাম। মহারাজ তবে আরো কথা শুনুন, মন্ত্রীমশাই বিজ্ঞানীকে ভয় দেখিয়ে কেক বানানোর যন্ত্র তৈরি করিয়েছে, শুধু আমাকে বিপদে ফেলবে বলে। কি বিজ্ঞানী, তুমি বলো। আমি কি আর বলবো গোপাল, তুমি তো সব বলে দিলে। গোপাল, গোপাল তুমি আমাদের ক্ষমা করিয়ে দাও। গোপাল, তুমি আমায় 3টে কেক দাও। চলুন সাহেব, আপনারা আমার দোকানে চলুন। মহারাজ আমি দোকানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, আমি এবার মন্ত্রীকে দেখছি। এই সব কেক তোমাকে আজ মাখাবো। এই গোপালের বানর সেনার দল, আয় মন্ত্রী মশাইকে এই পচা কেকগুলো মাখা। হ্যাঁ, এই যে দিলাম একটা পচাকে। আমি আমালাম। কি পচা গন্ধ রে বাবা! নিন মন্ত্রীমশাই, আপনার পচা কেক আপনি খান। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমি আর করব না। আর যে রাজ্যের ক্ষতি করে তাকে আমি ক্ষমা করতে পারবো না। উটি উল্টে ন্যাপলা, তোরা থামবি না। দোকানের সব কেক মন্ত্রীর গায়ে মাখা। পচা কেক পড়লো গিয়ে মন্ত্রীমশাইয়ের টাকে, সেই কেক বসে খায় একটা কালো কাকে। মেরি ক্রিসমাস মহারাজা। মেরি ক্রিসমাস মানে শুভ বড়দিন। মহারাজ, বলো দুধ, বলো। নবাব বাহাদুর একটি পত্র পাঠিয়েছেন। আমাকে বলেছেন এই পত্র আপনাকে দিতে এবং আপনাকে এক্ষুনি তার উত্তর দিতে হবে, আর সেই উত্তর নিয়ে আমাকে এক্ষুনি যেতে হবে। বেশ বেশ, তোমার পত্র মন্ত্রীকে দাও। মন্ত্রী, পত্র পড়ে শোনাও। কল্যাণী সুখ কৃষ্ণচন্দ্র, আশা করছি তোমার প্রজারা বেশ মহা আনন্দেই আছে, আর তারা তোমাকে মন প্রাণ দিয়ে খাজনাও দিয়েছে। তোমাকে যে কারণে এই পত্র পাঠিয়েছি সেটি হচ্ছে আগামী 14ই পৌষ অর্থাৎ ইংরেজদের বর্ষ শেষের দিন বড়লাট আমাকে একটি অনুষ্ঠান করিয়া একটি ট্যাঁক ঘড়ি উপঢৌকন দেবেন। ট্যাঁক ঘড়ি? হ্যাঁ গোপাল, ওটি হচ্ছে সময় দেখবার যন্ত্র। নবাব বলেছেন এরপর ইংল্যান্ড থেকে একটি বিদেশি সোনার বড় ঘড়ি জাহাজে করে এসেছে। হ্যাঁ, সোনার ঘড়ি। কি হলো মন্ত্রী, কি ভাবছো? না না, বলছি বড়লাটের ইচ্ছা ঠিক রাত 12টায় সোনার ঘড়ি ঢং ঢং করে বাজিবে। আর এ তো ঢং মহারাজ, এ তো বড়ই রঙ্গ, 12 বার ঢং ঢং করবে। গোপাল একটু চুপ করো। হ্যাঁ, যা বলছিলাম, সোনার ঘড়ি ঢং ঢং করে বাজিবে আর বড়লাট কেক নামক একটি মিষ্টান্ন কাটিয়া নতুন বর্ষ উদযাপন করিবে। তারপর বল নামক এক প্রকার নৃত্য করিবেন। হ্যাঁ, বল নাচ? সে আবার কি? এ কি আমাদের উপর বল প্রয়োগ করা হবে নাকি? তোমাকে কি আমন্ত্রণ করা হয়েছে গোপাল? সে যাই হোক, বল প্রয়োগের ব্যাপারটা আমার মাথায় কিন্তু থাকলো। মহারাজ, নবাব লিখেছেন বল নৃত্য সাহেব মেম সবাই মিলেই নাচে, আমরা দর্শনে উপভোগ করব। তুমি এবং তোমার পাত্র মিত্র সবাইকে আনিবে, এটাই আমার ইচ্ছা। আমিও বড়লাটকে দেখাতে চাই আরে ঘরে আমরাও কিছু কম যাই না। এবং কি? গোপালকে অবশ্যই আনিবে। মহারাজ, মনে হচ্ছে নবাব বাহাদুর গোপালকে দিয়ে বল নৃত্য করাবে। পরিশেষে জানাই এই বছরের পূর্ণ খাজনা আমার কাছে এখনো এসে পৌঁছায়নি। নবাব ঘুরে ফিরে সেই খাজনাতে এসেই আটকে যাচ্ছেন মহারাজ। বর্ষবরণে এত বাজনা বাজবে আর উনি খাজনা নিয়েই চিন্তিত। বেশ, তুমি যাও,
নবাবকে গিয়ে জানাও 14ই পৌষ প্রত্যুষে মহারাজ কৃষ্ণচন্দ্র তার পাত্রমিত্র এমনকি গোপাল সমেত নবাবের কাছে পৌঁছে যাবেন। ধন্যবাদ মহারাজ, আপনার আজ্ঞা নিয়ে আমি আবার রওনা দিচ্ছি নবাবের কাছে। তাহলে মহারাজ, এটা তো বড়লাটের আমন্ত্রণ হলো না? না না না, এটা নবাবের এক প্রকার হুমকি হলো। আমরা কিন্তু নবাবকে জানিয়েছিলাম যে হেমন্তে অসময়ে বৃষ্টির জন্য প্রজাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। কিন্তু উনি বলেছিলেন বৃষ্টির সময় বৃষ্টি হবে। এ আর আশ্চর্য কি? অর্থাৎ নবান্নের পূর্বে ভারী বৃষ্টি চাষিদের কিরকম ক্ষতি করে সেটি নবাব জানেন না। উনি সময়ের দোহাই দিচ্ছেন। কি বলতে চাইছো গোপাল? এটাই বলতে চাইছি যে নবাবের এই সময় জ্ঞানের অভাব ইংরেজরা বিলক্ষণ ধরতে পেরেছে, আর তাই তারা নবাবকে ওই ট্যাক ঘড়ি দিচ্ছেন। তোমারও কি ওই রকম ট্যাঙ্ক ঘড়ির শখ জেগেছে নাকি গোপাল? আমার কি শখের শেষ আছে? সোনার ঘড়ি, হ্যাঁ? না, এটাকে কিভাবে কবজায় করা যায় ভাবি। ও, তার মানে তুমি এখন চললে? নবাবের আমন্ত্রণ বিশেষভাবে আমাকে। এটা জানি জানি, তুমি গিয়ে রঙ্গ করবে আর সবাই হাসবে বলি আর কেউ নেই যে নবাবকে হাসাতে পারে। আহা গিন্নি, তুমি বুঝতে পারছো না, এটা শুধু নবাবকে হাসানো নয়, এটা ইংরেজ সাহেবদের বল নৃত্য। তুমি কি যে ছাইপাশ চাকরি করো বুঝি না, শেষে নৃত্য করতে যাওয়া হচ্ছে। আহা, আমি নাচবো নাকি? তুমি নাচলে যে কি হবে সেটাই ভাবছি। ঘরে তো তুমি নাচো না, সবাইকে নাচাও। হ্যাঁ, মানে কি 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 বলতে চাইছো কি তুমি? আজ 7 দিন ধরে বলে যাচ্ছি কই মাছের ঝাল খাবো গো, তা 7 দিনে তুমি বাজারে কই মাছ দেখতে পেলে না? খালি আজ আনবো কাল আনবো বলে না চাচ্ছ। হ্যাঁ, কি কাণ্ড হচ্ছে! এত বড় একটা সাহেবদের অনুষ্ঠানের বিষয়ে কথা, আর সেখানে তুমি কিনা কই মাছ নিয়ে এলে। কই আমার, কই মা। এই কই কই করছো কেন? কই শুনে তুমি কই 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 করছো কি? সোজা কথা বলে দিচ্ছি, ওই মাছের ঝাল যদি না খাওয়াতে পারো তাহলে তোমার ওই নাচতে যাওয়া হবে না। হ্যাঁ, কি আশ্চর্য! মহারাজ বললেও হবে না। হ্যাঁ, আরে শোনো গিন্নি, এটা একটা বিরাট ব্যাপার। সাহেবরা আমাদের নবাবকে ট্যাক ঘড়ি উপহার দেবেন। এটা একটা যাকে বলে দুর্লভ মুহূর্ত হবে। সেই সময় উপস্থিত থাকা একটা বিশাল বড় ব্যাপার গিন্নি। ও, তাতে তোমার কি? হ্যাঁ, তুমি নিজে তো ট্যাক খালি করে সব সময় বসে থাকো। হ্যাঁ, উফ গিন্নি, শোনো শোনো, একটা বিশাল সোনার ঘড়ি জাহাজে করে এসেছে। সেইটা ঠিক রাত 12টায় ঢং ঢং করে বাজবে। সোনার ঘড়ি হোক আর তামার ঘড়ি, ঢং 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 করে বাজবে। সেই নিয়ে তুমি এত ঢং করছো কেন বাপু? বলি কটা সোনার গয়না গড়ে দিয়েছ আমাকে? এই রে, কই মাছ তো এর থেকে ভালো ছিল। কিচ্ছু বলি না বলে তো তুমি পেয়ে বসেছো। এখন বাজারে যাও, ভালো দেখে কই মাছ নিয়ে এসো, তবে তুমি যেতে পারবে, এই আমি বলে দিলাম। সোনার ঘড়ি, হ্যাঁ? তা সোনার ঘড়িতে কতটা সোনা থাকে? খাঁটি বিদেশি সোনা। একবার হাতাতে পারলে সারা জীবন পায়ের ওপর পা তুলে। তুমি নিজের মনে বিড়বিড় করছো কেন আর হাসছো? বুঝলে গেনে, খুব ভালো সময় আসছে। কি চাও তুমি? কত সোনার গয়না চাও? সব পাবে, সব পাবে। সে তো না হয় বুঝলাম, কিন্তু তুমি এত সোনা পাবে কোথা থেকে? গেনে, সব কিছু তোমার না জানলেও চলবে, তবে এটুকু জেনে রাখো, খুব শিগগিরই দিন বদল হবে। এমনকি আমি রাজা। কি বলছো তুমি? আমি তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না। দেখো, তুমি কিছু মতলব করছো না তো, আমাদের যেন কোনো বিপদ না হয়। কি বলছো তুমি? আমাদের কোন বিপদ? কিচ্ছু নেই। যা হবে সেটা আমাদের খুব ভালোই হবে। না, আমাকে এক্ষুনি একবার যেতে হচ্ছে। সে কি? অনেক রাত হয়ে গেছে।
লাগছে তো। গিন্নি, যদি সূর্যের মুখ তাড়াতাড়ি দেখতে চাও তাহলে রাত থাকতেই বেরোতে হবে বই কি। আর এই কাজ আমার রাতের কাজ, সব কাজ দিনে হয় না। বলি তুমি কি পেয়েছো শুনি এই শীতের রাতে? তোরঙ্গতে কি ভরছো? এই দেখো, আরে আমি কদিন থাকবো তার তো কোনো ঠিক নেই। নতুন পোশাক, তারপর ওই গরম চাদর টাদর কিছু নিতে হবে তো নাকি? তোমার নতুন পোশাক শেষ কবে কিনেছিলে মনে আছে? গিন্নি চুপ করো তো, তুমি যাও গিয়ে ঘুমো। তোমার তোরঙ্গের এই ক্যাচ ক্যাচানি শব্দে ঘুম ভেঙে গেল। নিজেও সব লন্ড ভন্ড করছো, আর আমারও রাতের ঘুমের তো ভাড়াপা করছো। যাও সরো তো এখান থেকে, আমি গুছিয়ে দেবো। উফ, না না, মনে হচ্ছে পেটে খাবার ঠিক হজম হয়নি। কই মাছের ঝাল তো না, যেন লঙ্কা বাটা জিভে ডলে দিয়েছে কেউ। বাধ্য হয়ে আমাকে হাঁড়ি থেকে গুড় নিয়ে খেতে হলো। বলি ছোটবেলার অভ্যেস তোমার আর গেল না দেখছি। আমি একটু হেঁটে আসি, বুঝলে? ভালো করে গায়ে আলোয়ান জড়িয়ে নাও। বলি বাইরে পৌষের শীত, সেই খেয়াল রেখো। হ্যাঁ, না, পেট বেশ গরম হয়েছে মনে হচ্ছে, সেই কারণে একেবারে ঠান্ডা লাগছে না, ঘুমটাও আসছে না। না, কাল একবার কবিরাজের থেকে পাঁচন খেতে হবে দেখছি। এত রাতে কে? যেই হয়ে থাক, তারও আমার মতো পেট গরম হয়েছে বলে তো মনে হচ্ছে না। এগিয়ে দেখি তো। তাড়াতাড়ি পৌঁছতে হবে। মন্ত্রী নিশ্চয়ই কোনো কুমতলবে এসেছে। ও বাবা, আবার শীষ দিচ্ছে। বলুন মন্ত্রী মশাই। বড় কাজ আছে। কোথায়? এখানে না, মুর্শিদাবাদে। ও বাবা, তোরা এখনই মুর্শিদাবাদে রওনা হয়ে যা। ছদ্মবেশে থাকবি, বণিকের ছদ্মবেশে। ওখানে তোদের সব কাজ আমি বুঝিয়ে দেব। কিন্তু আমরা কি পাবো? তোরা যা পাবি তা কল্পনাও করতে পারছিস না। শুধু বলছি, এ কাজ ঠিক মতো হলে নবাব আর রাজার নাক কাটা যাবে। তোরা অনেক সোনা পাবি, আর আমি নিজেই রাজা হয়ে যাব। হ্যাঁ, বেশ, যা হবার তাহলে নবাবের ওখানেই হবে। নাক কাটা যাবে বলছে, মানে সাহেবদের অনুষ্ঠানের মধ্যেই কিছু একটা হবে। মন্ত্রী, আমি থাকতে তুমি কিছুই করতে পারবে না বাবা। হুজুর, মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রী পাত্রমিত্র সমেত এবং গোপাল ভাঁড়কে নিয়ে দরবারে আসবার জন্য প্রস্তুত। আস্তে আজ্ঞা হোক। সুস্বাগতম। তোমরা সকলে এসেছো বলে আমি খুশি হয়েছি। কৃষ্ণচন্দ্র, তুমি আমার এখানে অতিথি। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করো। নবাবের অতিথি নিবাসে আমরা সকলেই খুব ভালো আছি। নবাবকে ধন্যবাদ, ধন্যবাদ। এই যে গোপাল, তোমাকে তো আর আমার দরবারে পেলাম না, তাও এরকম উপলক্ষে তোমাকে দেখলাম। আমরা তো সবাই এসেছি। সে তো দেখতেই পাচ্ছি। চলো চলো কৃষ্ণচন্দ্র, আমরা সাহেবদের বড় ঘরে যাই। ওইখানে এখন সোনার ঘড়ির উদ্বোধন হবে। চলো। এই বিশাল গম্বুজ কি সাহেবরাই বানিয়েছে? আমার শ্রমিকেরাই কাজ করেছে, এরা নকশা দিয়েছে, যথাযথ পারিশ্রমিক এনারাই নিয়েছেন। তোমরা আসাতে আমি খুব খুশি হইয়াছি। আমরাও খুশি। উদ্বোধন পর্ব যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। আমরাও তোমাদের ঘড়ি দেখতে ভীষণ উৎসাহী। নিশ্চয়ই। পরিচয় করাই, কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র, তার সহযোগী এরা সবাই। কিন্তু একে চিনে রাখুন, এ হলো গিয়ে গোপাল ভাঁড়। ও বেশ, কৃষ্ণচন্দ্র, আমি বড়ই খুশি হলাম তুমি আসাতে। গোপাল বাবু, তোমাদের স্বাগতম।
ইয়ে মানে ওই গ্যাপালটা কি? গ্যাপাল ইজ ফানি। গ্যাপাল ইজ ফানি। ক্লক পাশের ঘরে, আই মিন রুম। ও সরি, দুঃখিত। ক্লক মানে তোমাদের ঘড়ি। ও বেশ মহারাজ, ঘড়ি আছে পাশের ঘরে। চমৎকার। অপূর্ব। অসাধারণ। লাজবাব! আজ রাতেই এই ঘড়িতে 12টা বাজবার আগেই ঘড়ির 12টা বেজে যাবে। আজ সন্ধ্যা থেকে আমাদের উৎসব চলিবে। রাত 12টা বাজলে এই গড়ি জানাবে, আর তখনই কেক কাটা হইবে। মহারাজ, নবাব বাহাদুর, এটা খুব সুন্দর জায়গা। আপনারা সবাই যান, আমি একটু বেড়ানোর অনুমতি চাইছি। বেশ, তুমি যাও, ঘুরে দেখো। কেমন আছো প্রহরী? আমরা একটু ভেতর ঘুরে দেখতে চাই। অনুমতি চাই, অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হয় না। আচ্ছা, আমরা এই গম্বুজের বাইরে বাগানটা তো ঘুরতে পারি। যাও, জলদি ঘুরে নাও। বিকালের মধ্যে সব চলে আসবে। যাও। কি হলো গোপাল? মহারাজ, নবাব বাহাদুর, আপনারা ভিতরে যান, আমি আসছি। ঠিক আছে। তুমি কিন্তু বড্ড ছটফটে হয়ে গেছো গোপাল। গোপাল শয়তানটা কিছু আন্দাজ করেছে কিনা কি জানে। কি চাই? তুমি তো দুপুরে ছিলে, দুজন ভেতরে গিয়েছিল। না, এইরকম কিছু তো ঘটেনি। তুমি মোহর নিয়ে মানে ঘুষ খেয়ে দুজনকে ভিতরে ঢুকিয়েছো। নবাব জানতে পারলে কিন্তু তোমার গর্দান যাবে। তুমি জানলে কি করে? আমি সব দেখেছি। খুব ভুল হয়ে গেছে। ওরা বাগানে গেছিল কিন্তু বেরোয়নি। মানে ওই চলে যাবার কথা ছিল, কিন্তু ওদের বেরোতে দেখা যায়নি। আমরাও ওদের খুঁজে পাইনি। সতর্ক থাকবে, বড় কোনো চুরি বা ডাকাতি হতে পারে কিন্তু। হ্যাঁ, এখন আমাদের বড় লাট নবাবকে ট্যাগ গড়ি উপহার দিবেন। খুব সুন্দর হয়েছে নবাব। তাহলে এখন কটা বাজে? এখন 10টা বাজে। তোমরা খেয়ে নাও। না জানি কি সাহিবি খানা জুটবে। গোপাল, আস্তে, কি যে বলো না। আরে এই মন্ত্রী মশাই যে। মন্ত্রী মশাই, আর সময় নেই। ঘড়ির সবটাই সোনার। যা নিতে পারবো তাই লাভ। আমরা আগে পেন্ডুলাম খোলার চেষ্টা করছি, আপনি আসুন। সবাই শুনবেন, ঠিক রাত 12টার সময় ঘড়ি ঢং ঢং করে, তখন সবাই চিৎকার করিয়া বলিবেন, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, এতে ওই নতুন বছর শুরু হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা কৃষ্ণচন্দ্র, গোপাল কই? আমার মনে হচ্ছে গোপাল নাচ করবার ভয়ে পালিয়েছে। মন্ত্রী, আমি তোমার রাজাকে প্রশ্ন করছি, তুমি বেশি বাচাল হইও না। কপালে অনেক দুঃখ আছে কিন্তু। মন্ত্রী, তুমি চুপ করো। যথা আজ্ঞা মহারাজ। উফ, এত বড় ঘড়ি সে তো বুঝতে পারিনি। তুই যেই ডান্ডা ঝুলছে ওটা ধরে কাঁটায় পৌঁছা। আমি তো দুলেই যাচ্ছি। কোন রকমে ওঠ, কাঁটা দুটো খোল আগে। আরে আমি একা কি করে পারবো? উফ, দাঁড়া, মন্ত্রী যে কি কাজ দিল।
সোনার কাটা। মই কোথায় সরে যাচ্ছে রে? তো গড়িয়ে যাচ্ছে রে, তলায় চাকা লাগানো যে। কি গোপাল? ঢং ঢং করে ঘড়ি বাজু, মই আজ তোমাদের কপালে জুটছে না। ও মাই গড, ক্লক এরকম বাজছে কেন? কি ব্যাপার লর্ড সাহেব, আমার ঘড়িতে তো 12টা বাজেনি, তাহলে ওখানে 12টা বাজছে কি করে? How is it possible? জেনে বুঝে খারাপ ঘড়ি আমাকে দিয়েছো, নবাবকে অপমান করেছো, এর ফল কিন্তু ভালো হবে না। No, no, no. Oh, no, নবাব বাহাদুর, তোমার ঘড়ি একদম ঠিক আছে। তাহলে কি তোমার জাহাজে করে নিয়ে আসা সোনার ঘড়ি বিগড়ে গেল? মহারাজ, নবাব বাহাদুর, আমি এর কারণ জানি। ও মাই গড, তুমি ঘড়িটা ঠিক করিয়াছো। তুমি কি জানো ওখানে এমনি যাওয়া যাবে না রাত 12টা পর্যন্ত, যতক্ষণ না ঘড়ি বাজিবে? তুমি চুপ করো লর্ড সাহেব। গোপাল, কি হয়েছে বলো? ওই বড় ঘড়িতে বটা ঘটা নামে দুটো ভূত ঢুকেছে সোনার ঘড়ি থেকে সোনা চুরি করবার জন্য। গোপাল, তুমি যখন জানো তাহলে বলনি কেন? একটু মজা হলো আর কি। আমি জানি যে ওরা পালাতে পারবে না, দুজনেই এখন পেন্ডুলাম ধরে ঝুলছে। হ্যাঁ, বলো কি গোপাল? মহারাজ, নবাব বাহাদুর, লাট সাহেব, আমি একটা ছোট্ট কাজ করেছি। ওরা একটা মই নিয়ে ওই ঘড়ির পেন্ডুলামে পৌঁছেছিল, আমি সেই মই সরিয়ে নিয়েছি। খুব ভালো করেছো গোপাল, খুব ভালো করেছো। গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। কিন্তু বটা ঘটা এখানে এলো কি করে? ওই যে মন্ত্রী পালাচ্ছে, ওকে ধরুন। ওই মন্ত্রী বটা ঘটাকে দিয়ে সোনার ঘড়ির সোনা চুরি করবার মতলব মেটেছিল। প্রহরী, ওকে আটকাও শিগগির। চলুন যাওয়া যাক ওই ঘরে। আমাদের প্রোটোকল ছিল যে রাত 12টা বাজলে সবাই ওই ঘড়ির সামনে দাঁড়িয়ে হ্যাপি নিউ ইয়ার বলিবে। আর কোনো কলের দরকার নেই, এখন চলুন তাড়াতাড়ি, না হলে এই ঘড়ির কলকবজা সব বটা ঘটা খুলে দেবে। মাই গড, এ কি, এ তো মনে হচ্ছে ভেঙে পড়বে। হ্যাঁ, তাই সবাই সরে যান, সবাই সরে যান। ও বাবা গো, ওরে বাবা। নবাব, নবাব, আমার মন্ত্রী আমার মান সম্মান নষ্ট করে দিয়েছে। আপনি আপনি আমার মন্ত্রীকে যে কোনো রকম শাস্তি দিতে পারেন। আমিও এখানে আমন্ত্রিত, তাও বড়লাট কি বলে শুনি। আমি কি বলিব? আমরা সবাই মিলে গোপালকে পুরস্কার দেব। গোপাল, তুমি আমার থেকে পুরস্কার পাবে, কিন্তু তার আগে আমি ঠিক বুঝতে পারিনি, এসব গোপাল মিথ্যে বলছে। মন্ত্রী মশাই, আপনার জন্য আমাদের এই অবস্থা। ওই পেন্ডুলাম যেমন ঝুলছিল, তেমনি মন্ত্রীকেও পেন্ডুলামের মতন ঝুলিয়ে দেওয়া হোক। ওরে বাবা রে, আমার কি হবে? 12টা বাজলে তবে ছাড়া পাবে। আমরা এখানেই সবাই হ্যাপি নিউ ইয়ার বলবো। ওরে বাবা রে, মহারাজ, মহারাজ আমাকে বাঁচান। মহারাজ, আমার নিউ ইয়ার তো স্যাড হয়ে গেল মহারাজ। এইভাবে দুললে কি ম্যাড হয়ে যাবে মহারাজ? কৃষ্ণচন্দ্র, ভাগ্যিস গোপাল ছিল, তাই তোমার আর আমার দুজনেরই মুখ রক্ষে হয়েছে। শীত পড়েছে জব্বর, আর এই জব্বর শীতের মধ্যেই আমি তোমাদের একটা জব্বর খবর শোনাবো। বলে ফেলুন মহারাজ, বলে ফেলুন। ইংরেজ সাহেবরা চিঠি দিয়েছে, তারা কি সব নানাবিধ উপহার নিয়ে কৃষ্ণনগরে আসছে। গতকাল রাতে নবাব বাহাদুর দূত পাঠিয়েছিলেন। ইংরেজরা ওদের ইংরেজি নববর্ষ এই কৃষ্ণনগরেই পালন করতে চায়। ওরা আবার সবকিছু নাকি রাতেই পালন করে। ওরা রাত 12টাকে মাথায় রেখে দিনের হিসেব করে। বুঝেছি, বিজ্ঞানী, আমাদের যেমন সূর্য উঠলে দিন হয়, ওদের তেমন রাত 12টাতে তারিখ পাল্টে যায়। তার মানে বুঝেছো,
সব হইচই হুল্লোড় রাতে। সারাটা রাত ধরে হইচই হবে। ইংরেজি নতুন বছরে মাতবো আমরা সবে। এই আনন্দ অনুষ্ঠানের একটা তালিকা প্রস্তুত করতে হবে, দায়িত্ব ভাগ করে দিতে হবে। গোপাল, তোমাকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। রে, গোপালের উপর বেশি দায়িত্ব? মানে গোপালের তো উপরি আয়। না না, বেশি বাড়তে দেওয়া ঠিক নয় মহারাজ। এই ব্যাপারে আপনার সাথে আলোচনা আছে। তা বারণ করেছে কি? করো না আলোচনা। কাউকে দায়িত্ব দেওয়ার আগে শতবার ভাববেন। এটা আমাদের মতন মামুলি উৎসব নয়, এটা সাহেবদের অনুষ্ঠান। এর মর্যাদা আলাদা। যে নিজের উৎসবকে মামুলি বলে সে কোনো উৎসব পালনের যোগ্যই নয়। এটা আমার মনে হয়। এটা গোপাল ঠিক কথাই বলেছে। আমাদের উৎসব মামুলি নয়, এটা বুঝতে হবে। দেখো মন্ত্রী, কে কি দায়িত্ব নেবে তার ঘোষণা আজই করে দিচ্ছি। সভাকবি, বলুন মহারাজ, আমার কি কাজ? প্রস্তুত আমি আজ। তুমি থাকবে আপ্যায়নে। তোমার কবিতা দিয়েই অভ্যর্থনা জানানো হবে। আমি কবিতাতে ভরিয়ে দেব মহারাজ। রাজ্যের প্রশাসনের দায়িত্ব থাকবে সেনাপতির ওপর, আর মন্ত্রী নীতি নির্ধারণ করবে। গোপাল সামলাবে ভাড়ার, হয়ে গেল। আর রাজবৈদ্য সেবার দায়িত্বে থাকবে, আর বিজ্ঞানী থাকবে আমার সাথে। আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। কাল থেকে আমাদের আসন্ন উৎসবকে কেন্দ্র করে সকলে নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতী হবে, এই আশাটুকু আমি করব। এ আমাদের কাজ মহারাজ। দেখবেন সাহেবদের কাছে আমাদের কৃষ্ণনগরের নাম সোনার অক্ষরে লেখা থাকবে। মহারাজ আমাকে একদম পরিত্যাগ করলেন, আমাকে কোনো দায়িত্বই দিলেন না। মন্ত্রী মশাই, আপনি নীতি নির্ধারণ করবেন। আর নীতিটা হলো দেখতে হবে, ভাবতে হবে। এটা থেকেই আমাকে কিছু কামিয়ে নিতে হবে। এই নীতিকে উপলক্ষ করে কি করবেন একটু দেখুন। আমরা আপনার সাথেই আছি। ব্যাস, তাহলেই হবে। আমাদের প্রমাণ করে দিতে হবে যে আমরা আতিথেয়তা খুব ভালো পারি। ঠিক বলেছো গোপাল। তা কি করবে বলে ভাবছো? আমি ভাবছি যে সাহেবরা আমাদের কৃষ্ণনগরে আসবে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে কিছু উপহার দেব। কি উপহার দিতে পারি গোপাল? শুনেছি সাহেবরা কেক খেতে খুব ভালোবাসে। আমরা আমাদের নিজেদের হাতের তৈরি কেক যদি সাহেবদের দিই তাহলে সাহেবরা খুব খুশি হবে। এ তো গেল খাদ্য। কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল, সাহেবদের হাতে মাটির পুতুল তুলে দিতে পারি। খুব ভালো পরিকল্পনা বিজ্ঞানী, খুব ভালো। এর সাথে তোমার ওই আবিষ্কার যদি কিছু দাও তাহলে আরো ভালো হয়। সুগন্ধিত কাগজের ফুল দিতে পারি। হ্যাঁ, তার গন্ধ কোনোদিন ফুরিয়ে যাবে না। তাহলে ওই কথাই রইল, কাল সভাতে মন্ত্রীমশাইয়ের নীতি শোনার পর আমরা আমাদের কথা বলবো। একদম। মহারাজের জয় হোক। বলো দুধ, বলো কি সংবাদ? নবাব বাহাদুর এই পত্রটি আপনাকে পাঠিয়েছেন। উনি জানতে চেয়েছেন যে আসন্ন ইংরেজি নববর্ষের উৎসবের জন্য মহারাজ কি রকম প্রস্তুতি নিচ্ছেন। তাহলে নবাব বাহাদুরকে একটা পত্র লিখে দিচ্ছি যে আমরা এই উৎসব আয়োজনের জন্য সমস্ত প্রস্তুতি শুরু করেছি। নবাব বাহাদুরকে জানিও যে তার উঁচু মাথা আমরা নিচু হতে দেব না। তুমি বিশ্রাম করো, নির্দিষ্ট সময়ে তোমার হাতে পত্র পৌঁছে যাবে। যথাজ্ঞা মহারাজ। নাও মন্ত্রী, বলো, তুমি তো আমার নীতি নির্ধারক। আসন্ন উৎসব সম্পর্কে তুমি কি নীতি ঠিক করেছো? যেমন উৎসব হয় মহারাজ, সাহেবরা আসবেন, তাদের আপ্যায়ন করব, ব্যাস। অসহ্য, অসহ্য! এই তোমার পরিকল্পনা? সত্যি তোমার মাথায় বুদ্ধিগুলো এবার দেখছি হাঁটুতে গিয়ে জড়ো হয়েছে। গোপাল, বলছি, তুমি কিছু ভেবেছো? আমি আর বিজ্ঞানী একটা ব্যাপার নিয়ে আলোচনা করেছি মহারাজ। মানে কিভাবে আমরা আপ্যায়ন করব এবং তার সঙ্গে আমাদের কৃষ্ণনগর কিভাবে জড়িয়ে পড়বে এই উৎসবে। সব ব্যাপার নিয়ে আমি আর বিজ্ঞানী কাল রাতে অনেকক্ষণ আলোচনা করছি। দেখো দেখো মন্ত্রী, শেখো, গোপালের কাছে শেখো। বলো 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 গোপাল, কি করতে চাও? প্রথম কথা,
আমরা সাহেবদের হাতে কিছু উপহার তুলে দেব, যেটা সারা জীবন সাহেবদের সাথে থাকবে, আর সাহেবরা এই কৃষ্ণনগরের কথা মনে রাখবে। বটে বটে, আমি তো আপ্লুত গোপাল। তা তোমরা কি উপহার দেবে ঠিক করেছো? মহারাজ, সাহেবরা কেক খেতে খুব পছন্দ করে, আর সাহেবদের কেক বানিয়ে দেব। কেক বানানোর উপকরণ আমার জানা আছে, আর কেক তৈরির যন্ত্র বিজ্ঞানীর কাছে আছে। এটা গেল খাবারের একটা পদ। এরপর আমাদের বাঙালি খাবার সাহেবদের খাওয়াবো। এটা কাল রাতে আমি ভেবেছি। বাঙালি খাবার সাহেবরা একেবারে চেটে ফুটে খাবে, দেখে নেবেন মহারাজ। অসাধারণ ভেবেছে বিজ্ঞানী। প্রথমে বাঙালি খাবার খাইয়ে তারপর ওনাদের হাতে আমরা কেকের মোড়কটি ধরিয়ে দেব, আর তার সাথে বিজ্ঞানীর তৈরি করা কাগজের ফুল, যেটার গন্ধ চিরস্থায়ী। আমার সাথে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল, যা কিনা বিলেতেও পাওয়া যাবে না। ধন্য ধন্য গোপাল, ধন্য বিজ্ঞানী। আজও তোমরা যেটা ঠিক করলে তার থেকে আমার তো কিছু ভালো হতেই পারে না। এই ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজবাড়ির মাঠে একটা মিলন মেলা হবে। সেই মিলন মেলায় কৃষ্ণনগরের মাটির পুতুল বিক্রি হবে। আগত সবাই সেই মেলা থেকে মাটির পুতুল কিনবে। এতে করে আমাদের অর্থনীতিও চাঙ্গা হবে মহারাজ। আমি ভাবতে পারছি না গোপাল, তুমি এত দূর ভেবেছো। এগিয়ে যাও তোমরা। আমি সব সময় তোমাদের পাশে আছি। অর্থ দিয়ে সুন্দর সুন্দর মাটির পুতুল আমি কিনে নিচ্ছি। আজ থেকেই শুরু করে দাও নববর্ষের উৎসবের আয়োজন। সেজে উঠুক আমাদের কৃষ্ণনগর। এই অবসরে নবাব বাহাদুরকেও আমন্ত্রণ জানান মহারাজ। তিনিও এই ইংরেজি নববর্ষে উপস্থিত থেকে আমাদের এই উৎসবকে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করে তুলুক। ও জমে দই, কিন্তু মন্ত্রীমশাইয়ের মুখে হাসি কই? মন্ত্রী এখনো ভাবছে সভাকবি। এ মন্ত্রী, কি ভাবছো? বিষয়টা গোপাল ভেবেছে ভালো। হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলতেই হবে মন্ত্রী। আমি আপনার সৈনিক মহারাজ, আপনি যা বলবেন তাই করব। ওরে বাবা, অতি ভক্তি এতে চোরের লক্ষণ। নজর রাখতে হবে। গোপাল, কাল সকালে তুমি মুর্শিদাবাদ চলে যাও। মানে নবাব বাহাদুরকে আমন্ত্রণটা তুমিই করো। হ্যাঁ, তাতে নবাব বাহাদুর খুব খুশি হবেন। আর সভা শেষ হওয়ার পর খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচটা কিন্তু নিয়ে নিও। ঠিক আছে মহারাজ। পুরো পরিকল্পনা ঘেঁটে দিতে হবে। আজ রাত থেকেই শুরু করব। আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। বটা ঘটা আছিস বাড়ি? যাবো কোথায় ঘর ছাড়ি, শীতের রাত। নেটে পাত, যাবো কোথায় মন্ত্রী মশাই? এখন বন্ধু এই লেপ কাঁথাই। এই লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমোলেই চলবে? বলুন না ঠিক কি করতে হবে? করতে হবে পণ্ড, সব লন্ড ভণ্ড। সামনে উৎসব, চল ঘরে ঢুকি। বাইরে বড্ড শীত। চলুন ভিতরে, গাই গীত, মানে ওই শুনতে হবে কথা। অনেক কথা আছে, দিতে হবে ব্যথা। কাকে মন্ত্রী মশাই, কাকে? আমাদের গোপালকে। চল দরজা বন্ধ কর। কাল সকালে উঠে তাড়াতাড়ি মুর্শিদাবাদ যেতে হবে, বুঝলে গিন্নি? হাতে এখন অনেক কাজ। বলি নবাব বাহাদুরের কাছে যেতে হবে বুঝি? হ্যাঁ, ইংরেজি নববর্ষে মহারাজের ইচ্ছে নবাব বাহাদুর যেন আসেন। আহা, যদি মেয়ে জামাইটা আসতো তাহলে এই উৎসবটা দেখতো। আমি খবর পাঠিয়ে দিয়েছি, কাল সকালে জামাই এলো বললে। মা তাই? আসবে জামাই, তাই আনন্দ দেখো, মুখে হাসি আর ধরে না। দেখো গিন্নি, আমাকে তুমি যাই ভাবো, আমি কিন্তু বছরের দিনে মেয়ে জামাইকে নিয়ে আনন্দটা উদযাপন করতেই চাই। দাও দাও দাও, তাড়াতাড়ি গরম গরম খাবার দাও দেখি, কাল সকালে আবার উঠতে হবে। এক্ষুনি দিচ্ছি গো, দিচ্ছি। বলো কি গোপাল, কৃষ্ণনগর একেবারে সাজু সাজু। পটুপাড়ায় চলছে মূর্তি তৈরির কাজ, ঘরে ঘরে চলছে কেক তৈরি। সবই ওই রাতে ইংরেজি নতুন বছর পালন করার জন্য, আর সাহেবদের খুশি করার জন্য। খুব ভালো লাগলো, তাই না নবাব বাহাদুর? সাহেবরা খুশি হলেই হলো। সাহেবদের কাছে বার্তা চলে গেছে, ওরা ঠিক দুদিন আগেই কৃষ্ণনগরে চলে যাবে। আমিও বছরের শেষ দিনে কৃষ্ণনগর থেকে নতুন বছর উদযাপন করব।
যাও যাও, তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলো নবাব বাহাদুর খুব খুশি হয়েছে। জো হুকুম নবাব বাহাদুর, আমি তবে আসি। ঠিক আছে, তুমি এসো। শোন বটা ঘটা, ভাঁড়ারের দায়িত্ব গোপালের। গোপালকে কায়দা করে নিয়ে আসবো বাইরে। ওই ফাঁকে কাজটা করতে হবে, হয়ে যাবে। কি বল ফটা? ওটা আবার কাজ নাকি? ওটা তো ওই ছেলে খেলা। ছেলেবেলায় খেলেছি কত এইসব খেলা। ভেজাল মেশাতে আমরা একেবারে ওস্তাদ মন্ত্রী মশাই। এই কথা জানে এ রাজ্যের সবাই। খাবারে মেশাবি জোলাপ, নবাব বাহাদুর ইংরেজ সাহেব গোপালকে দেবে গোলাপ। আর মহারাজ এই ফাঁকে নবাব বাহাদুরের বাঁকা চোখে পড়ে যাবে। তার মানে একটা তীর তিনটে শিকার। নবাব বাহাদুরকে বলে কৃষ্ণনগরের সিংহাসনটা আমাকে নিতে হবে। এই যে আমার বানর সেনা, সব জায়গায় ঠিকঠাক ভাবে লক্ষ্য রাখ। রাতে আতশবাজি জ্বলবে, তারপর সবাই খাবে। সাহেবরা সব এসে পড়েছে। তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদু, আমরা সবাই আছি। মন্ত্রী মশাইয়ের ভাবগতি ওটাই ভালো নয়, বুঝলি? ওটা আমাদের উপরে ছেড়ে দিন বাবা। মন্ত্রীমশাই আমার কাছে নস্যি, আমি যে দোষী। গোপাল দাদু, ওই দেখো মন্ত্রীমশাই এদিকেই আসছে। আসুন আসুন মন্ত্রী মশাই, কেমন দেখছেন এই উদ্যোগ আয়োজন? অভাবনীয় গোপাল, আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এত বড় উৎসবের আয়োজন সম্পন্ন হতে পারে। আরে কত কি দেখবেন মন্ত্রীমশাই, দেখার কত বাকি, সবে তো শুরু। শেষ হবে তো 31 তারিখ রাতে। গোপালের এই বানর সেনা আর মরকট জামাইকে আগে কিছু একটা করতে হবে। কি ভাবছেন মন্ত্রীমশাই? ভাবনার কি শেষ আছে জামাই? আজ রাত পোহালেই কাল। মেলা জমে উঠেছে, মাটির মূর্তির কি বিক্রি। কাল সকালে নবাব বাহাদুর আসবেন, তারপর তো মেলা জমে একদম ক্ষীর হয়ে যাবে। এই তোমাদের মেলা দেখিলাম, খুবই উৎসব মেলা। ইহা কি নিউ ইয়ার জন্য হইতেছে? হ্যাঁ সাহেব, আপনাদের জন্যই তো এই মেলার আয়োজন করেছি, নইলে আমাদের নতুন বছর বৈশাখ মাসে। হ্যাঁ, আমরা মহারাজের কাছে যাইতে চাই। আমরা মহারাজ এবং রানীমার জন্য উপহার আনিয়াছি। আপনারা আসুন সাহেব, আমি নিয়ে যাচ্ছি। গোপাল, এটা আমার কাজ। আমি মন্ত্রী, মহারাজের কাছে আমাকে নিয়ে যেতে হয়। বাবা জীবন, পুরো মেলাটা তোমরা একটু লক্ষ্য রাখো। আমি একটু বিপদের আশঙ্কা করছি। কিছু চিন্তা করবেন না বাবা, আমরা সবাই আছি। পাজিটা কিচ্ছু করতে পারবে না। দাদা বাবু, বটা আর ঘটা দুজনে কি সব ফিস ফিস করছে। চল বর্তা ঘটার সঙ্গে একটু কথা বলে আসি। চল চল। কাল রাতে ঘটনাটা ঘটাতে হবে। হবে হবে, সব হবে, কিন্তু ওই মন্ত্রী মশাই তো হাত উপর করলো না। তাই তো মন্ত্রীমশাইকে একবার মনে করাতে হবে। কি মনে করাবে বর্তা দাদা? কাজের কথা মনে করাতে হবে গো। কাজ না হলে পয়সা পাবো না গো। পয়সা হলে কি খাবো বলো? তোমাদের তো রাতে কাজ। বটা দাদা, মন্ত্রী মশাই কি এখন তোমাদের সঙ্গে কাজ করছে? বটা বটা, এখান থেকে চল। করোনার ছল যা জানো তাই এবার বল। এই না মানে বললো, ছন্দের জন্য একটু তুই তোকারি করলাম। কিছু মনে করো না, নইলে তো চলবে শুল। হবে না কোনো ভুল। মহারাজা, এই উপহার আমাদের রানীর তরফ থেকে আপনার জন্য। কি আছে এতে? মহারাজ, এ তো ট্যাঙ্ক ঘড়ি। ধন্যবাদ ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। তোমাদের আর যেতে দেবো না বটা দাদা ঘটা দাদা। ওমা কেন? আমরা কি করলাম? মহারাজকে বলে দেবো। দাও না, বলে দাও। আমরাও বলবো তোমরা দুজনে এখানে ষড়যন্ত্র করছো। মহারাজ বিশ্বাস করবেন, কারণ তোমাদের তো খুব সুনাম। বলো মন্ত্রী মশাই তোমাদের কি কাজ দিয়েছে সেটা আমাদের বলতেই হবে।
নইলে দুটো হাত দিয়ে কাতুকুতু দেব। পুটি ঘিরে ধরে কাতুকুতু দে দে দে, ভালো করে দে। কাতুকুতু দে ন্যাপলা। এই না, দাঁড়াও দাঁড়াও, এই ওরকম দুষ্টুমি করে না। আরে আমরা তো দুষ্টই। তাই দুষ্টুমি করতে কোনো বাধা নেই। কি করতে এখানে এসেছিলাম রে? আমি আর পারছি না। এই সেই পুষ্পগুলোর হাতে আমার বধ করলাম। এখন বলো কি করতে এখানে এসেছিলে? নইলে তোমরা কাতুকুতু খেতে খেতে মরে যাবে কিন্তু। কি করতে এই তোরা থাম, তোরা থাম। নেপলা, ওই দেখ দড়ি পড়ে আছে, ওটা নিয়ে আয়, বাঁধ। সেই পুচকে গুলোর হাতে আমরা বধ হলাম। বাধা হয়ে গেছে দাদা বাবু। বলছে যা দৌড়ে গিয়ে তোদের গোপাল দাদুকে ডেকে নিয়ে আয়। আর পুটি তোরা থামিস না, তোরা কাতুকুতু দিয়ে যা, কাতুকুতু দিয়ে যা। জোরে জোরে দে, জোরে জোরে দে। আর দিও না, আর দিও না। তোমার কাছে এসে আমরা খুব খুশি হয়ে আছি। আপনাদের পেয়ে আমরাও খুব খুশি হয়েছি। কিরে, কি হয়েছে, দৌড়চ্ছিস কেন? গোপাল দাদু, গোপাল দাদু, শিগগির এসো। বটা আর ঘটা ধরা পড়েছে, দাদা বাবু প্রায় ধরে রয়েছে। আমরা সবাই তো কাতুকুতু দিচ্ছিলাম। সর্বনাশ! চল দেখি, চল চল চল। মহারাজ, আপনিও আসুন। সব বলবো, সব বলবো রে। থাম রে, থাম রে। আর কাতুকুতু দিস না রে। কি হয়েছে? ধরা পড়েছে মহারাজ। কি করেছে? ষড়যন্ত্র। এদের মধ্যে চুনুবুটি কি ষড়যন্ত্র করবে মহারাজ? কোথাও একটু ভুল হচ্ছে। হ্যাঁ মহারাজ, আমরা চুনপুটি। বটে, গুলটে, কাতুকুতু শুরু কর। থাম রে, থাম রে। আর কাতুকুতু দিস না রে। বলো বটা ঘটা, কি ষড়যন্ত্র করছিলে? সত্যি বললে ছাড়া পাবে, মিথ্যা বললে শুলে যাবে। বল, এবার বলো তো। ওই মন্ত্রী মশাই আমাদের কাল খাবারের জল মেশাতে বলেছেন। আমরা তো ওই ব্যাপারে কথা বলছিলাম। জামাই আমাদের ধরে ফেলে, আমাদের কোনো দোষ নেই মহারাজ। এর জন্য আমরা আগাম কোনো টাকা পাইনি মহারাজ। মহারাজ, বটা ঘটা সত্যি চুনোপুটি। আসল রুই কাতলা তো আমার মন্ত্রী। কাল নববর্ষ হয়ে যাক, তারপর তোমার কি হয় সেটা আমি দেখাবো। মহারাজ, আমার ভুল হয়ে গেছে মহারাজ, আর কোনোদিনও করব না মহারাজ। প্রহরী, একে এখন কারাগারে নিয়ে যাও, ঠান্ডা ঘরে ফেলে রাখো, লেপ কাঁথা কিছুই দেবে না। যথা আজ্ঞা মহারাজ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার মানে শুভ নববর্ষ, তাই না? ঠিক তাই। ওই দেখ, আকাশের দিকে দেখ, কি সুন্দর বাজি। এখন মিডনাইট, 31st ডিসেম্বর চলে গেল। নিউ ইয়ার ইজ কামিং, সো হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ সাহেব, কেমন লাগলো আমাদের আতিথেয়তা? ইউ মিন হসপিটালিটি? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমরা খুব খুশি হইয়াছি। আর এই গিফট গুলো খুব সুন্দর, খুব সুন্দর। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যামেজিং, রিয়েলি রিয়েলি ইটস অ্যামেজিং। ইট অলসো এক্সাইটিং। এরকম একদম রিয়েল লাগছে, মিনিয়েচার ফর্ম। কৃষ্ণচন্দ্র, মন্ত্রী কোথায়? কি কি মশা কামড়াচ্ছে রে বাবা! ওরে বাবা রে, কি শীত করছে রে বাবা! ওরে বাবা রে, কি শীত করছে! শীতে বোধ হয় এবার মরে যাবো। ওরে বাবা রে!
ষড়যন্ত্রের অপরাধে কারাগারে নিক্ষেপ করেছি। আর এই ষড়যন্ত্র ধরেছে গোপালের জামাই। ওরে বাবা, জামাই, বাবা জীবন, তাহলে তোমাকে তো একটা উপহার দিতে হয়। আপনার পদপ্রান্তে আমাকে রেখে দিলেই আমি খুশি হব নবাব বাহাদুর। মুখে ছাই পড়ুক যারা সব আছে শত্রুর। নবাব বাহাদুর, আপনার জন্য এই উপহারটা আমার এই বানর সেনার ছোট্ট ছোট্ট ছেলেরা বানিয়েছে মাটি দিয়ে। খুলে দেখুন। আরে বাস, এ তো আমাকে মাটি দিয়ে তৈরি করেছে। কি নিখুঁত কাজ! বাবা বাবা বাবা! নবাব বাহাদুর, এটা কৃষ্ণনগরের প্রসিদ্ধ জিনিস। এটা কৃষ্ণনগরের তরফ থেকে নবাব বাহাদুরকে উপহার। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। আমি এ ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা বলবো কৃষ্ণচন্দ্র। আজকের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণচন্দ্র। নবাব বাহাদুর, যার কাছে গোপাল আছে তার আর ভাবনা কি? মহারাজ, আমি আপনার সেবক। উফ, আজ বড্ড দেরি হয়ে গেল। না জানি মহারাজ আবার কি বলেন। যাকে যা বলবেন মুখ বুঝে মেনে নেব। কি গো গোপাল দাদা, একা একা কার সাথে কথা বলছো গো? এখন আর কথা বলার সময় নেই ভাই। এরপর আর নাকে মুখে গুঁজারও সময় থাকবে না। চলি ভাই। এ বাবা, বলি স্নান করতে এত দেরি হচ্ছে কেন? কোথায় একটু ভালো করে খাবে তা নয়। খাবার দাও গিন্নি, খাবার দাও, চারটে গিলি। এই বলি দেরি যখন হয়েছে তখন আস্তে ধীরে খেয়ে যাবে। আমি কিন্তু চুনো মাছের টকটা খুব ভালো করে রেঁধেছি। তোমার খুব প্রিয় না? তুমি ভাত বাড়ো, আমি আজ বসে আহার করে রাজসভায় যাব। আমি আমার পোশাক পরে আসছি। কতদিন পর আমার একটা কথা রাখলে তুমি। আমি খুব খুশি হয়েছি গো। ওই যে চুনো মাছ আর তোমার হাতে চুনো মাছের টক, ওটাই তো দুর্বল করে দিল গিন্নি। তুমি ভাত বাড়ো, আমি আসি। আজ আমি আহার করেই যাব। এই যে মন্ত্রী, কি ব্যাপার? আজ এখনো গোপাল এলো না? আজ তো বেতন বাবার দিন। কয়েকদিন ধরে নির্দিষ্ট সময়ে অনেক পরে গোপাল রাজসভায় আসছে, এই নিয়ে একটু আলোচনা করা দরকার। আরে আরে আরে, এখন আর দৌড়দৌড়ি করে হাত পা ভাঙবে নাকি? আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। মরণকালে ঈশ্বরের নাম করলে কি আর পাপ কমে গোপাল? আচ্ছা, তোমার আজ দেরি হবার হেতু? আজ আহার করে আসার খুব ইচ্ছে হলো, তাই মহারাজ আমার আসতে বেশ খানিকটা দেরি হলো। শুনুন মহারাজ, গোপালের কথা শুনুন। ওর নাকি আজ আহার করার ইচ্ছে হলো, আর আজ আহার করে আসতেই দেরি হলো। বাদ বাকি দিন যেন ও বিনা আহারে আসে। সত্যি তো মন্ত্রী মশাই, প্রতিদিন আমাকে নাকে মুখে গুঁজে পরিমরি করে আসতে হয়। আজ একটু আহার করে এলাম। একটু চুনো মাছের টক গিন্নি রেঁধেছিল, দারুণ। গোপাল করলো আহার আজ চুনো মাছের টক দিয়ে। রাজসভাতে হুলুর স্থল, বসবে বিচার দেরি নিয়ে। ঠিক বলেছ সভাকবি। আহার করে দেরি করে কাজে আসার তো শাস্তি পেতেই হবে। পেতেই হবে, কিন্তু কি শাস্তি মন্ত্রী? দেরি করে রাজসভায় আসার জন্য গোপালের বেতন কাটা যাবে, অর্ধেক বেতন পাবে। এটাই একমাত্র শাস্তি। একদিন দেরি, তার জন্য আমার অর্ধেক বেতন কাটা যাবে? এটা কি ন্যায্য বিচার হলো মহারাজ? মহারাজ কি বলবে? আমি তো মন্ত্রী, মন্ত্রণা দেওয়া আমার কাজ। আমি তোমার দেরি হওয়ার জন্য অর্ধেক মাইনে কেটে নিয়েছি, এবং সেটা মহারাজের আদেশে। মহারাজের আদেশ শিরোধার্য। মন্ত্রী মশাই, আপনার নিয়ম আপনার ওপরে খাটাবো, একটু অপেক্ষা করুন। দুঃখ হচ্ছে গোপাল। না মহারাজ, রাজাজ্ঞা বলে কথা। আমি রাজাজ্ঞা মাথা পেতে নিয়েছি। সামান্য বেতনের জন্য তো আমি রাজদ্রোহী হতে পারি না মহারাজ। আহা আহা, কি শুনি! গোপাল আমাদের খুব গুণী। যাও যাও, সব বেতন নিয়ে এসো, তারপর সভার কাজ শুরু হবে। আমার বানর সেনা, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু? তোদের সাজতে হবে। সাজতে হবে? কি সাজবো গোপাল দাদু? তোদের বাড়িতে হনুমান টুপি আছে? শীতের কান ঢাকা দেওয়া? হ্যাঁ আছে গো গোপাল দাদু, কিন্তু এখন তো শীতকাল নয়, তাই মা ওগুলো তোরঙ্গে তুলে রেখেছে। সব বার করতে বল একদিনের জন্য, আমার খুব দরকার। ঠিক আছে, আজ বাড়ি ফিরে বলবো। আমাদের কি সাজতে হবে? হনুমান সাজতে হবে, আর হুপ হুপ আওয়াজ করে বাজারে ঘুরে বেড়াতে হবে। বাজারে তো
বাজারের লোকরা যদি বকে? তোদের কেউ বকবে না, আমার সব বলা আছে। আমাদের হনুমান সেজে কি করতে হবে? শোন, কানে কানে বলি। রে, কেমন হবে ব্যাপারটা? করতে পারবি তো? ওসব হয়ে যাবে গোপাল দাদু, তুমি কিচ্ছু ভেবো না। কতদিন পর আয়নাতে নিজেকে দেখছি, যৌবনে কি সুন্দর দেখতে ছিলাম। আহা, এখনো মন্দ দেখতে নয়, মাথায় কেমন ঢেউ খেলানো চুল। কি হলো? ঘুম থেকে ওঠা থেকে দেখছি মুখের কাছে আয়না ধরে বসে আছো। কি দেখছো? ওই তো পরোটার মতো মুখ। এভাবে বললে তুমি তুমি খুব কষ্ট দিলে গিন্নি। সকালবেলা যত অন্য সৃষ্টির কাজ, মুখের গোড়ায় আয়না নিয়ে বসে আছে। বলি, খবর তো কিচ্ছু রাখো না। বাজার হাট যাবে না? আনাজপাতি না হলে রাঁধবো কি? আলতো বেতন পেলে। এই, আজকে মাস কাপড়ের জিনিস নিয়ে এসো। একটু মোলায়েম করে বলতে তো পারতে গিন্নি, সকালবেলা মনটা খুব ফুরফুরে হতো। তাই সকাল সকাল আয়নাতে দেখছিলে যে? দেখছিলাম এখনো কেমন ঢেউ খেলানো চুল আছে। আমার চুল দেখে আবার আমাকে কিরকম ভালোবাসতে ইচ্ছে করছে গিন্নি। ওহো, সকাল থেকে কি হয়েছে বলো দেখি? আয়নাটা রাখো, তাড়াতাড়ি বাজার যাও, বাজার। দাও, বাজারের থলি দাও। এই যে, এই নাও। বাজার মুখে বাজার যাচ্ছে, সত্যি। কি মন্ত্রী মশাই, বাজারের ভাড়ে একদম নুয়ে পড়েছেন যে। তুমি নিজের চরকায় তেল দাও দেখি, আর জ্বালিও না। আপনি মন্ত্রী মশাই, আপনি যদি নুয়ে পড়েন রাজ্যও তো নুয়ে পড়বে, তাই বলা। এই, তুমি থামো তো। তোমার কি অন্য কোনো কাজ নেই? যাও, নিজের কাজ করতে যাও। এইরকম নুয়ে পড়া মন্ত্রী দেখতে কি ভালো লাগে? এই যাকে আমার আর কি, ভিন্ন রাজ্যের কাছে যখন খবর যাবে যে কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের কোমর ভাঙা, তখন আর কি হবে, শুনতে হবে। আসি মন্ত্রী মশাই, আসি। এই, তোরা কে? আমাকে পাক দিয়ে ঘুরছিস কেন? এই, কে কে তোরা? আমার বাজারের থলি ধরে টানছিস কেন? ওরে বাবা, এরা কি ধমকাচ্ছে? হ্যাঁ, এরা হনুমান ভাষায় বলছে। কিন্তু কিন্তু আমায় বকছে কেন? আমার দোষ কি? ওরা নুয়ে পড়া লোকদের একদম দেখতে পারে না। গেল 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 গেল, আমার সব বাজার নিয়ে চলে গেল। আপনাকে কেমন সোজা করে দিয়ে গেল। ওরা নুয়ে পড়া মানুষ একদম পছন্দ করে না। যাক, ভালোই হলো, এবার আপনি সোজা হয়ে গেলেন। দূর বাবা, আমি সোজা হয়ে কি করব? ভয়ে তো ফিরতেই হবে। আমার গিন্নি আবার আমাকে বাজার না নিয়ে যাওয়ার জন্য মুখ ঝামটা করে আবার নুইয়ে দেবে। হায় হায় হায়, কি হলো? আমার বেতন কাটা, হ্যাঁ? এবার দেখো তোমার কি হয়। কি গো হেলে পারামানিক, খবর কি? খবর তো খুব ভালো। সেই ভালো খবরটা দেওয়ার জন্য তোমার কাছে আসছি গোপাল দাদা। কি বলবে বলো হেলে পারামানিক? আমি খবরটা শুনে স্নান করতে যাব। আমিও একটা খবরের জন্য অপেক্ষায় আছি। গোপাল দাদু, এই নাও মন্ত্রী মশাইয়ের বাজারের থলি। এটা তুমি কিসের জন্য করলে? কেউ যখন অন্যায় করে অপরের ক্ষতি করে, আমি তাকে আমার মতো করে শাস্তি দিই। চিন্তা করো না হেলে, সন্ধেবেলা যার বাজার তার কাছে ঠিক পৌঁছে যাবে। সে আমি জানি গোপাল দাদা, তোমাকে কি আজ থেকে চিনি? তোমার সাথে আমার কতদিনের সম্পর্ক। তোমার মতো সৎ মানুষ কারো ক্ষতি করতেই পারে না। এবার বলো, তোমার কি খবর? তুমি আমাকে কি জানাতে এসেছো? গোপাল দাদু, তোমার বন্ধু দাদুও তো আমাদের সঙ্গে ছিল। আরে আমি তো তোদের বন্ধু দাদুকে পাঠিয়েছিলাম রে, যাতে কোনো বিপদ আপদ না হয়। আমি এই খবরটাই দিতে এসেছিলাম যে তোমার কাজ একেবারে ঠিকঠাক ভাবেই হয়েছে। যাই, এবার নিশ্চিন্তে দুটো ডুব দিয়ে নাকে মুখে গুঁজে রাজসভায় যাই। আজ আমাকে সকলের আগে পৌঁছতে হবে। এ কি গোপাল,
আজ যে খুব তাড়াতাড়ি রাজসভা এলে বেতন কাটা যাওয়ার ভয় নাকি? মহারাজ, একে তো পাই ব্যাঙের আধুলি, তার মধ্যে থেকে একদিন একটু দেরি হয়েছে বলে মন্ত্রীমশাইয়ের নির্দেশে আমার অর্ধেক বেতন কেটে নিলেন। আমি আজ আগে এসে দেখব মন্ত্রীমশাই কখন আসে। মন্ত্রী কিন্তু অনেকদিন ধরেই সময়ে আসছে। ওই আপ্তবাক্যটা জানো তো গোপাল, আপনি আচরি ধর্ম পরের শিখাও। মন্ত্রী নিজে সময়ে আসে বলেই না তোমাকে ধরেছে। হ্যাঁ, আমার তো মাত্র একদিন দেরি হয়েছে মহারাজ। অন্যায়কে প্রথমেই প্রতিহত কর। আজকে দেখুন মহারাজ, হ্যাঁ, আপনার সাধের মন্ত্রী কিরকম দেরি করে। একটু চোখ বন্ধ করে ভাবতে চেষ্টা করি মন্ত্রী মশাইয়ের এখনকার অবস্থা। খালি হাতে কেন? বাজার কোথায়? বাজারের থলি কোথায়? কোথা থেকে কি হলো, 5টা হনুমান এলো, বাজারের থলে নিয়ে পালিয়ে গেল। আরেটা কি? এই কথা কেউ ভূবাড়িতে শুনেছে? হনুমান এসে বাজারে থলি নিয়ে চলে যায়? সত্যি বলছি গিন্নি, বিশ্বাস করো। আবার যাও, বাজার করে নিয়ে এসো। আবার কিছু টাকা খরচা যাবে। শোনো না গিন্নি, এই বেলাটা কোনো মতে চালিয়ে দাও, আমি রাজসভা থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসবো। তুমি না খেয়ে থাকতে পারো, আমি শুধু হরি মটর দিয়ে থাকতে পারবো না। আমাকে বাজার করে দিয়ে যেতে হবে, ব্যাস। কেন যে ইয়ে করতে গেছিলাম, কোনো সুস্থ মানুষ কি ইয়ে করে? মহারাজ, সভা বেলা 10টায় শুরু হয়, মানে আমার যতখানি জ্ঞান আছে তার জোরেই বলছি। এই ভনিতা না করে খুলে বলো তো। মানে মহারাজ, 10টা তো বেজে গেল। আচ্ছা, তুমি ঠিক কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। মন্ত্রী আজ দেরি করছে, সভার অনেক কাজ বাকি পড়ে আছে, তোমার ভনিতা শোনার সময় আমার নেই। আমি ওই ব্যাপারেই আপনাকে আলোকপাত করতে চেয়েছি মহারাজ। আজ মন্ত্রী মশাইয়ের দেরি, গোপালের চিন্তা ভারী। মন্ত্রী মশাইয়ের জন্য আমার চিন্তা করতে ভারী বয়েই গেছে। আমার একটাই প্রশ্ন, কাল আমার দেরি হবার জন্য আমার বেতন অর্ধেক কাটা হয়েছিল, আজ মন্ত্রী মশাইয়ের দেরি হচ্ছে, তাহলে কি তার বেতনও অর্ধেক কাটা যাবে মহারাজ? ন্যায্য প্রশ্ন করেছে গোপাল। দেখি মন্ত্রীর কিরকম কপাল। গিন্নি, ও গিন্নি, নাও বাজার নাও। এবারে হনুমান নেয়নি তো? কেন নিলে তুমি খুশি হতে? কিছু রান্না করেছো? কালকের বাসি ভাত আছে, একটু তেল দিচ্ছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেয়ে রাজসভায় যাও। কৃষ্ণনগরের মহামন্ত্রী খাবে বাসি ভাত? হ্যাঁ, কি কপাল। আজ আসুক, আসুক আজ। সাপের 5 পা দেখেছে যেন। মন্ত্রী মশাই, এবার দেখুন, আপনি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। ওরে বাবা, আজ যে কার মুখ দেখে সকালে ঘুম থেকে উঠেছিলাম। ও, আমি তো আমার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। আজ যে কি কপালে আছে কে জানে। মহারাজ, আপনি অধৈর্য হবেন না, মন্ত্রী মশাই আজ একটু আহার করেও আসছেন, কাল বেতন পেয়েছেন। থামো থামো, আমি মরছি নিজের জ্বালায়। মহারাজ মহারাজ, মন্ত্রী মশাই আসছেন দৌড়ে, ওই দেখুন, মনে হয় পেছনে জ্বলছে আগুন। মহারাজ, এসে গেছি, এসে গেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কালকের সভার জন্য খুব তাড়াতাড়ি না? শোনো মন্ত্রী, তোমার দেরি করে আসার জন্য তোমার অর্ধেক বেতন কাটলাম। মহারাজ, শুধু একদিন, আজ অনেক দিন পর দেরি হলো, আর এর জন্য অর্ধেক বেতন। কাল তো আমিও এই কথাটাই বলেছিলাম, কিন্তু আমার কথা কেউ শুনেননি। না না গোপাল, আমার বিচারে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ থাকবেই না। শোন মন্ত্রী, দেরিতে রাজসভায় আসার জন্য তোমার অর্ধেক বেতন আমি কেটে নেব। আমাকে তোমার বেতনের অর্ধেক ফিরিয়ে দাও। এ নিশ্চয়ই গোপালের কারসাজি। আমাকে দুবার বাজারে পাঠানো এই হনুমান সেজে আমার হাত থেকে বাজার কেড়ে নেওয়া, কিন্তু প্রমাণ করতে পারবো না। যাকে এক মাঘে তো আর সিদ্ধ হয় না, কি আর করা যাবে মহারাজ, গচ্ছা যখন দিতেই হবে তখন এই নিন। মহারাজের জয় হোক। দেখাচ্ছি মজা, এমন পেছনে লাগবো না যে মজা টের পাবে বাছাধন। এই যে পৌঁছে গেছি, এবার দেখি বটা ঘটা বাড়িতে আছে না কাজে বেরিয়েছে। বটা ঘটা,
এই বটা ঘটা বাড়ি আছিস? কি ব্যাপার মন্ত্রী মশাই, এত রাতে কি কাজ করতে হবে? আরে বাবা, কিছু অপকর্ম তোদের এবার করতে হবে না। ওরে ঘটা, মন্ত্রী মশাই আমাদের এবার ভালো কাজের জন্য ডাকছে রে। মন্ত্রী মশাই, আপনি কি ভালো হয়ে গেলেন? আপনি ভালো হলে আমাদের কি হবে? আরে যেটা এখন তোদের করতে বলবো সেটা অপকর্মই, কিন্তু চুরি টুরি কিছু করতে হবে না, শুধু বলতে হবে। বলতে হবে? কি বলতে হবে? বলতে হবে গোপাল টেকো টেকো গোপাল, চুল কগাছা চওড়া কপাল। বাবা, আপনি তো সভাকবির মতো কবিতা বলছেন। আমি হলাম স্বভাব কবি, আমি কবি স্বভাব নিয়ে জন্মেছি রে। তা যাক, গ্রামে সবাইকে শিখিয়ে দিবি, সবাই যেন গোপালকে দেখলে এই ছড়াটা বলে। এর জন্য তোদের পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কাল সকাল থেকেই শুরু করে দে, কেমন? সভাকবি, একটু দাঁড়াও, আমরা একসাথে রাজসভায় ঢুকি। ও গোপাল, তুমি এত তাড়াতাড়ি? এটা কিন্তু খুব বাড়াবাড়ি। গোপাল, তুমি আমাদের রাজসভাতে একদম বেমানান। কেন মন্ত্রী মশাই? তুমি হলে টেকো, মাথায় টাক আর পেটে জয় ঢাক। আমাদের কারো এইরকম টাক নেই, তোমার টাকও আছে, জয় ঢাকও আছে। গোপাল টেকো টেকো গোপাল, চুল কগাছা চওড়া কপাল, গোপাল টেকো টেকো গোপাল। কে আমাকে নিয়ে মস্করা? ওই দেখো গোপাল, গাছের পাখি তোমার মাথায় ইয়ে করে দিল। কি ভাগ্য তোমার! টাক নিয়ে ঠোকাঠুকি মন্ত্রীতে গোপালে, পাখি বিষ্ঠা করে দিল গোপালের কপালে। বাহ 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 বাহ, আজ সবাই দেখছি সময়ের পূর্বেই যে যার আসনে বসেছে। এর জন্য আমি খুব আনন্দিত। হাসছো কেন মন্ত্রী? মহারাজ, পাখি আজ গোপালের মাথায় আশীর্বাদ বর্ষণ করেছে। তাই নাকি গোপাল? আসলে একমাত্র গোপাল ছাড়া সবার মাথা ভর্তি চুল। পাখিটাও চায়নি যে গোপাল রাজপ্রাসাদে আমাদের মতো কেশস্রীদের সাথে থাকে। পেটে জ্বালা, মাথায় টাক, টুকটাক টুকটাক। আহা মন্ত্রী, তুমিও তো দেখছি সভাকবি হয়ে গেলে। আগে মহারাজ, আমি স্বভাব কবি। কি গোপাল, রাগ হচ্ছে নাকি? তবে তোমার টাকার ভুড়িটা বাবু কিন্তু বড্ড বেমানান। না মহারাজ, আমার রাগও হয় না, দুঃখও হয় না, বরং হাসি পায় মহারাজ। কেন 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 হাসি পায় কেন? আসলে যাদের ঘন কালো ঢেউ খেলানো চুল আছে, তাদের চুলটাই আছে, আর কিছু নেই। দেখুন মহারাজ, কি বলছে গোপাল। তার মানে আপনার মাথায় শুধু চুল আছে আর কিছুই নেই। তার মানে বলতে চাইছে আপনার মাথায় বুদ্ধি নেই। আমি আবার কখন বললাম যে আপনার মাথায় বুদ্ধি নেই? বুদ্ধি না থাকলে একটা রাজ্যের রাজা হওয়া যায়? আমি তো মন্ত্রী মশাইকে বললাম। সত্যি তো, গোপাল কিন্তু আমাকে বলেনি, তোমাকে বলেছে। তুমি তো গোপালের সাথে বুদ্ধিতে পারো না। গোপালের মাথায় চুল নেই, কিন্তু বুদ্ধি তো আছে। ওইরকম বুদ্ধি আমারও আছে। আপনি আমাকে মন্ত্রী করেছেন কি এমনি এমনি? বুদ্ধি আছে বলেই না করেছেন। এটাও ঠিক। তালে তাল না মেলালে হয়? তাহলে তো প্রমাণ হয়ে যাবে মহারাজের বুদ্ধি নেই। না হলে এই বুদ্ধির বৃহস্পতিকে কেউ মন্ত্রী করে? মহারাজ, প্রমাণ হয়ে যাক কার বুদ্ধি বেশি, এই টাকের না চুলের। হয়ে যাক কি মন্ত্রী, হয়ে যাক। ওই জয় ঢাক টেকোর সাথে এই রে গোপালের সাথে বুদ্ধির যুদ্ধ বিপদের। কি যে করি! কি মন্ত্রী মশাই, ভয় পাচ্ছেন নাকি? অমন ঢেউ খেলানো চুল এখন কেমন বাঁদরের লেজের মতো হয়ে গেছে, ওই জন্য ভয় পাচ্ছেন? হ্যাঁ মন্ত্রী, তোমার চুল বেশ বড় হয়ে পিছনের দিকে কেমন লেজের মতো হয়ে গেছে। হেলে নাপিতের কাছে গিয়ে একটু সমান করে নাও, দেখবে চুল ঠিক হয়ে গেলে বুদ্ধিও ফিরে আসবে। বলছেন যখন, কাল একবার হেলে নাপিতের কাছে যাব, চুলটাকে একটু ছেঁটে সমান করে নেব। আর হেলে কি ভালো মাথা মালিশ করে, মাথাটাও ভালো করে মালিশ করে নেব। মালিশ করলেই দেখবেন সব বুদ্ধি হুড়হুড় করে চলে আসবে। একবার হেলে প্রামাণিক মন্ত্রী মশাইয়ের মাথায় হাত বোলা, তারপর তো ইতিহাস হবে। টাক নিয়ে একটা জবরদস্ত কবিতা মাথায় এসেছে, বলি মহারাজ? অবশ্যই। টেকো বুড়োর সাদা টাকে দোয়েল বসে গাইছিল, খানিক পরে শালিক এসে গলাখানা সাধছিল। টেকো বুড়ো মাথায় তখন সূর্য ভীষণ জ্বলছিল। বাকিটা আমি বলি, আমি তো স্বভাব কবি।
বলো 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 শুনি। টেকো বুড়োর মাথায় তখন সূর্য তাপ দিচ্ছিল, গোপাল তখন নিজের মাথায় ঠান্ডা জল ঢালছিল। ঘুরে ফিরে সেই গোপাল। কি কপাল! এই হেলে, কাল মন্ত্রী মশাই চুল কাটতে আসবে, তোমাকে কি করতে হবে সেটা একটু বলি, শোনো। কি করতে হবে? কাছে এসো। কথায় আছে দেওয়ালেরও কান আছে। আচ্ছা, বাহ, বেশ, খুব ভালো, খুব ভালো। কাজটা যেন ঠিকভাবে হয়। কোনো চিন্তা করো না গোপাল দাদা। হেলে ভাই, দাও চুলটা একটু ছেঁটে দাও আর মাথাটাকে ভালো করে দলাই মালাই করে দাও। আসুন আসুন, বসুন। প্রথমে মাথাটাকে হালকা করে দিই, তারপরে আপনার চুলটাকে সুন্দরভাবে কমিয়ে দেবো। বাহ, করে দাও ভাই হেলে। ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। আমি এবার আপনার চুল কামাতে লাগি। দুই দিকে ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা। হয়ে গেল রাস্তা। এবারে ঘাসগুলোকে সার লাগিয়ে চাষ করতে হবে। হ্যাঁ, এবারে চুলগুলো লাগিয়ে দিই। হ্যাঁ, বাহ, মন্ত্রী মশাই জাগুন জাগুন, আপনার চুল ছোটা শেষ। আহ, মাথাটা কেমন হালকা হয়ে গেছে। ভালো লাগছে? খুব ভালো। মন্ত্রী মশাই, বলছিলাম আমার পারিশ্রমিক খাতায় লিখে রাখো, পরে দিয়ে দেবো। তোমার মতো মানুষের জন্য একদম ঠিক কাজ হয়েছে। গিন্নি, চুলটা ঠিকঠাক কাটা হয়েছে কিনা বলো তো। নানি যাও শিগগিরি। যাচ্ছি। আরে, এত চুল কি করে আসছে? এ কি, আমার চুল? ওই যে ভেসে যাচ্ছে, ধরুন ধরুন ধরুন। মাঝখানে ফাঁকা, দুপাশে চুল। মরি মরি, এ কি ভুল! এবার কি হবে মন্ত্রী মশাই? আপনার মাথায়ও তো চুল নেই। আর ভুলেও গোপালের সাথে লাগতে যেও না। এ কি মহারাজ, আপনি ওরকম কাঁদছেন কেন? আমার তো খুব কষ্ট হচ্ছে, বুকের বাঁদিকটা। যত সব ঢং। ও মহারাজ, বলুন আপনার কি হয়েছে? বলুন বলুন মহারাজ, বলুন। কেউ আপনাকে শাসিয়েছে? একবার শুধু আমাকে বলুন, আমি টুক করে গিয়ে চুপ করে ওর গলাটা কেটে নিয়ে আসছি। তখন থেকে কেঁদে চলেছেন। মহারাজের খুব কষ্ট, কান্না যে কি কারণ বুঝতে পারি না স্পষ্ট। মহারাজ, বলে ফেলুন, আমি আপনার পাশে আছি, বলে ফেলুন। আমার আমার খাজাঞ্চি খুব শরীর খারাপ, ও তাই নিজের দেশের বাড়ি চলে গেছে। কোষাধ্যক্ষ অসুস্থ হয়ে পড়েছে, তাই তো আমিও খুব চিন্তায় পড়ে গেলাম। কে কে এখন রাজকোষের দায়িত্ব নেবে? এই তো মহারাজ, আপনার সামনে জল জ্যান্ত দাঁড়িয়ে আছি, আমি ছাড়া আর কে দায়িত্ব নিতে পারে বলুন? না মহারাজ, ন্যাড়া বেলতলায় একবারই যায়। আপনি অনেকবার মন্ত্রীকে দায়িত্ব দিয়ে ভুগেছেন। ওর হাতে টাকা পয়সার হিসেব তুলে দিলে সর্বনাশ হয়ে যাবে। ওর বুদ্ধি নিয়ে আমার কিন্তু খুব সন্দেহ আছে মহারাজ। কেন জ্যোতিষী, তুমি কি ভাবছো তোমার কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হবে নাকি? হ্যাঁ, না না মহারাজ, ওই মন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া একদম ঠিক হবে না। মন্ত্রীকে দায়িত্ব দিলে উল্টে আপনি নিজেই বিপদে পড়বেন। তা তোমরা ঠিকই বলেছো, কিন্তু কয়েকদিনের জন্য তো কাউকে চাই। সে কে হবে? রাজকোষের দায়িত্ব বলে কথা, পুরো রাজ্যের সম্পদ। মহারাজ, আমার মতে এই সভায় বেশ পুরনো এবং বিশ্বস্ত লোক হলো গোপাল। তার বুদ্ধির কোনো তুলনাই নেই। হ্যাঁ, আমার মনে হয় তাকেই এই দায়িত্ব দেওয়া হোক। হ্যাঁ।
সর্বনাশ হয়ে যাবে। বেটা গোমুখু ও সামলাবে রাজকোষ, সব টাকা লুটপাট হয়ে যাবে। না মন্ত্রী, এটা তুমি ঠিক বলছো না। গোপাল হিসেব রাখতে জানে না এমনটা কিন্তু মোটেই নয়। গোপাল যা কিপটে আর হিসেবি, সেটা গোপালের গিন্নি বেশ ভালো করেই জানে। হিসেব করে করেই তো গোপালের অর্ধেকটা জীবন কেটে গেল। হ্যাঁ, এটা আমার গিন্নিও বলে। মহারাজ, আপনি একটু ভেবে দেখুন, গোপালের পেটে বিদ্যে বুদ্ধি তো অত নেই, তাও আপনি ওকে দায়িত্ব দেবেন? তুমি অত ভেবো না বৈদ্য, তাহলে আবার তোমার পেটের রোগ হবে। ঠিক আছে, তাহলে আমি গোপালকে এই পদে অস্থায়ীভাবে বসালাম। এই নাও গোপাল, এদিকে এসো, এদিকে এসো। বুঝলে রাজবৈদ্য, গোপাল আমার জীবনটা সব সময় কষ্টের মধ্যে রেখে দিয়েছে। মন্ত্রী হয়েছি ওই নামেই। কিন্তু শেষ পাতে দাও মেরে চলে যায় ওই গোপাল। তাই কি করে রাজকোষ লুট করা যায় সেই পরিকল্পনা করতে হবে। একদম ঠিক বলেছেন, মারিত গন্ডার আর লুটিত ভান্ডার। একবার যদি কায়দা করে রাজকোষ ফাঁকা করা যায়, তাহলে গোপালকে গারদে ভরা যাবে আর আমার ফায়দা হবে। তোমাকেও ভাগ দেব, চিন্তা নেই। কিন্তু আমার মতে এই কাজ একরকম অসম্ভব। এত প্রহরী ডিঙিয়ে কি করে রাজকোষে ঢোকা যাবে? শোনো, গোপাল যখন দায়িত্ব নিয়েছে, তখন একমাত্র গোপালই ঢুকতে পারবে রাজকোষের ঘরে। তাহলে কি করে ভান্ডার লুটবেন মন্ত্রী মশাই? কেন নকল গোপাল কাউকে সাজাতে হবে? এই রাজ্যে বা পাশাপাশি রাজ্যে গোপালের মতো দেখতে কাউকে পাওয়া যাবে না? বা বেশ ভালো বলেছেন তো। তা তোমার কি এরকম কাউকে চেনা আছে নাকি বৈদ্য? তুমি তো অনেক দূর দূর রুগী দেখতে যাও। দেখুন, আমি একজনকে চিনি। মানে অনেক দিন আগে ওই খাম্বাজ রাজ্যে এক রোগীকে দেখতে গেছিলাম। বেশ অনেকটাই গোপালের মতন দেখতে। নামটা তার ওই হারাধন। তবে আবার কি? তবে ওই ব্যাটার গায়ের রংটা একটু কালো। সে কায়দা করে ময়দা মাখিয়ে সাদা করা যাবে। তা গোপালের মতো দেখতে ওই লোকটাকে দেখতে যাবেন নাকি? হ্যাঁ, তাহলে আজকে রাতেই চলো, দেখে আসি। ঠিক বলেছেন, ওই শুভ কাজে দেরি করতে নেই। চলুন চলুন। আমি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে নিচ্ছি, তুমি আমার সাথে ঘোড়ার গাড়িতেই যাবে। আজকের রাজসভায় সবাই আমাকে সমর্থন করলো, কিন্তু বৈদ্য আর মন্ত্রী করলো না। এ তখন থেকে কি বিড় করছো? জ্বর ছাড়াচ্ছি। তোমার তো টাক মাথা, ওতে আবার কি জট পড়বে, আবার কি ছাড়াবে? এই জট সে জট নয় গিন্নি, এক জটিল জট। আজকে রাজসভায় মহারাজ আমাকে একটা বড় দায়িত্ব দিল, রাজকোষ সামলানোর হিসাব নিকাশ করার দায়িত্ব। বাহ, বেশ ভালো তো। দায়িত্ব যখন বাড়লো, তখন কিছু বেতন নিশ্চয়ই বাড়বে। সেটা বড় কথা নয় গিন্নি, আসল কথা হলো মহারাজের এই সিদ্ধান্তে মন্ত্রী আর বৈদ্য মোটেই খুশি হয়নি। তাহলে আর কি, ওরা তোমায় ছাড়বে না, কিছু একটা করবে ওরা। ঠিক বলেছ, ওরা আমার পিছনে লেগে সর্বনাশ করার চেষ্টা তো করবেই। তাই আমাকে আরো সতর্ক হতে হবে গিন্নি। ঠিক আছে, এ না হয় হবেক্ষণ। এখন হাত ধুয়ে খেতে বসো, অনেক রাত হলো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ আচ্ছা গিন্নি, বাড়ো। আরে কৃষ্ণনগরের বৈদ্যমশাই আপনি? হ্যাঁ, আমার বাড়িতে কি সৌভাগ্য। হ্যাঁ, ওই একটা দরকারে এসেছি। কি দরকার বলুন না। আপনি আমার সেবারে প্রাণ বাঁচিয়েছিলেন, নইলে হাঁপানি রোগেই মরে যেতাম। সেই জন্যেই তোমাকে একটা কাজ করতে হবে, আর তার জন্যে তোমাকে বেশ টাকা পয়সা দেব। শোনো, কি রাজি তো? একেবারে গোপালের বিরুদ্ধে?
আচ্ছা, আপনারা এত করে বলছেন যখন রাজি। ঠিক আছে, তোমাকে আমরা একেবারে সাজিয়ে গুছিয়ে নেব, তোমার কোনো চিন্তা নেই। দেখো বাবা হারাধন, তুমি আমাদের সাথে চলো, তুমি এখন আমাদের ভরসা। আমাকে অপদস্থ করার শুধুমাত্র একটাই উপায় আছে, আর সেটা হলো রাজকোষে চুরি করা। আরে কি গো, বলি ঘুমোবে কখন? বলি রাত পেরিয়ে ভোর হলে নাকি? আহ গিন্নি, তুমি তো মন্ত্রীকে চেনো না। আমি তোমার সাথে যেমন ঘর সংসার করি, ওর সাথেও রাজসভায় সংসার করি। সে তুমি যা খুশি করো গিয়ে, শুধু বীর যা করার মনে মনে করো, আমাকে শান্তিতে ঘুমোতে দাও, তাহলেই হবে। ঠিক আছে, মন্ত্রী নিজের মতো নেগোক, মন্ত্রীকে বাধা দেওয়া যাবে না, হাতে নাতে ধরতে হবে। কিন্তু কি করে কি করে কি করে কি 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 পেয়েছি। জীবনে প্রথমবার এত ভোরবেলা এত লোক আমার সাথে কথা বলতে এসেছে। বেশি কথা না বলে তোমাকে যেটা বলা হচ্ছে সেটা করতে হবে। একে চিনতে পারছো তো? আরে গোপাল দাদাকে কে না চেনে, তবে এ তো কালো মুখ। যাক, ঠিকই চিনেছো। আসলে গোপালের মাথায় একটা গন্ডগোল হওয়াতে নিজেকে চিনতে পারছি না। আমি ওষুধ দিয়েছি, খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আর বলো না, গোপাল বেশ অনেক দিন ধরে ওই সমুদ্রের ধারে গিয়ে বসেছিল। দিন রাত ওই রোদ আর নোনা জল খেয়ে একরকম কালো হয়ে গেছে। তোমাকে এই কালো গোপালকে সাদা করতে হবে। দেখুন, এই তল্লাটে যত যাত্রাপালা হয় তাতে সব আমার হাতে সাজানো লোকই নাটক করে, অভিনয় করে। এনাকে ঘষে মেজে রং করে পুরনো রূপ তুলে ধরা আমার কাছে তেমন কোনো ব্যাপার না। ঠিক আছে, তুমি কাজ শুরু করে দাও, আমরা গোপালকে নিয়ে যাব। ওকে এখন একটু চোখে চোখে রাখতে হবে, নইলে কখন আবার ওই সমুদ্র পাহাড়ে চলে যাবে কে জানে। ঠিক আছে, আপনারা ওই পিঁড়িতে বসুন, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে, শোনো, এরপর নকল গোপালকে লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। গিন্নি, এলাম। হ্যাঁ, সব বাজার নিয়ে এসো, কিন্তু দাম শুনে আবার ভুলে যেও না যেন। হ্যাঁ, আরে না না, কাল রাতে দেরি করে ঘুমিয়েছি, এখনো মনে হচ্ছে ঘুমটা ঠিক কাটেনি। কি গোপাল দাদা, এখন কেমন লাগছে? আয়নায় দেখছো? কেমন লাগছে মানে? আর অকারণে নিজেকে আয়নায় দেখতে যাবো কেন শুনি? মাথায় চুলও নেই যে আঁচড়াবো, তা আয়না দেখার প্রশ্নই আসে না। না, তোমাকে জিজ্ঞেস করাই ভুল, তোমারটা আমার মাথা খারাপ। এসব কি যাতা বলছো বলো তো? আমার মাথা খারাপ কেন হতে যাবে? এত মাথায় চিন্তা করলে ওরকম একটু আধটু হয়। যাকে চেহারাটা যা করেছিলে যাচ্ছে তাই একেবারে। বাবা, ভোরবেলা তোমাকে যা বানিয়ে দিয়েছি আবার আগের মতো লাগছে। এই কি যাতা বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ধীরে ধীরে সব বুঝবে, মাথাটা ঠিক হোক। যাই হোক, বৈদ্য মশাইয়ের ওষুধগুলো কিন্তু খেও, কেমন? এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি পাগল তোমাকে কে বললো? ওমা, সকাল সকাল মন্ত্রী মশাই আর বৈদ্যর সাথে এলে সব ভুলে গেলে? এরকম বদ্ধ পাগল আমি জীবনে দেখিনি বাবা। কয়েক ঘন্টার মধ্যেই মাথা থেকে সব হাওয়া। এ কি? ও, তার মানে মন্ত্রী নিশ্চয়ই আমার মতন দেখতে কাউকে সাজিয়ে নিয়ে এসেছে, আর পরিচয় দিয়েছে আমার। কিন্তু এখন উপায় কি গো, এরকম উন্মনা হয়ে কি বিড়বিড় করছো? ধুর, পাগলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, আমি চলি। বেটা, মন্ত্রী আর ওই নকল গোপালকে হাতে নাতে ধরতে হবে। আমাকে ফাঁসানোর জন্য এত বড় ষড়যন্ত্র? হ্যাঁ, এই তো পেয়েছি, পেয়ে গেছি। শোনো প্রহরীগণ, আজকে আমি এই কোষাগারেই থাকবো।
কিন্তু আমাদের তো একটু পরেই আজকে সকালের পাহারার সময় শেষ হয়ে যাবে, আবার খেয়ে দিয়ে দুপুরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে যেও, আমি এই ঘরেই থাকবো। অনেক হিসেবপত্র বাকি আছে, বুঝলে? আচ্ছা। আর হ্যাঁ শোনো, মাঝে মধ্যে প্রকৃতির ডাক এলে আমি আসবো যাব, তখন আর মুদ্রা দেখতে চেও না কিন্তু। আচ্ছা গোপাল দাদা, তোমার কাছে কি আর বারবার প্রমাণ চাইবো? ঠিক আছে ঠিক আছে, আমি ভিতরে গেলাম। ভরপেট খেয়ে এসেছি, ব্যাস আর কোনো চিন্তা নেই, সন্ধ্যের মধ্যে সব কাজ হয়ে যাবে। এবার আগে বেশ কিছু মোহর গয়নাগাটি বের করে ফেলি। এবার শুধু ভূষকালি মাটির ওপর সিন্দুকের চারিদিকে ছড়িয়ে দিই ভালো করে। বুঝলে, আপাতত গোনাগুনতির কাজ শেষ, আবার পরে আসবো। আচ্ছা গোপাল দাদা, তাহলে আমরা ঘরের দরজায় তালা দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দাও, আমি এলে দরজা খুলে দেবে। আচ্ছা যাই, সন্ধে হতে চলল, এবার মন্ত্রীর বাড়ির কাছাকাছি গিয়ে অপেক্ষা করি। বাবা, মন্ত্রী মশাইয়ের তো কোনো সাড়া শব্দই নেই। ঠিক আছে, কোনো চিন্তা নেই, পোটলাতে খাবার দাবার নিয়ে এসেছি, আপাতত সেগুলোর সৎ গতি করি। দেখো হারাধন, যেরকম বললাম সেরকম পারবে তো? হ্যাঁ মন্ত্রী মশাই, পারবো। এই নাও, এটা হলো সিন্ধুকের চাবির নকল। বাবা বাবা বাবা, এটা আপনি কিভাবে পেলেন? অনেকদিন আগে মহারাজ ঘুমানোর সময় এই চাবির ছাপ সাবানে তুলে রেখেছিলাম, কিন্তু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ি, তাই আর চেষ্টা করিনি। বেশ, এবার তো আর কোনো চিন্তা নেই, চুরির মাল পাবেন আপনি, আর দোষ হবে ওই গোপালের। সিন্ধুকের চাবি না হয় হলো, কিন্তু ওই দরজার চাবি তো প্রহরীর ট্যাকে থাকে, আর ওই দরজা খোলার জন্য লাগবে মহারাজের গোপালকে দেওয়া বিশেষ মোহর। তার জন্যেও আলাদা ব্যবস্থা আছে। এই যে এই বোতলে একটা রাসায়নিক আছে, এর থেকে কিছুটা নিয়ে একটা কাপড়ে মিশিয়ে কাপড়টা যার নাকে চেপে ধরবে সেই কয়েক ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যাবে। হারাধনকেও তাই করতে হবে। কি হারাধন, পারবে তো? নিশ্চয়ই পারবো, আপনাদের কোনো চিন্তার ব্যাপারই নেই। আর যদি দরজার চাবি না চাইতেই দিয়ে দেয় তো ভালো, নাহলে এই অজ্ঞান করার কাজই করতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, তোমার রূপ একরকম হলেও গলার আওয়াজ আলাদা। তাহলে আর কি, অনেক রাত হলো, এবার এবার বেরিয়ে পড়ো। কাজ সেরে আমার বাড়িতেই আসবে। আমিও এখানেই আছি, একেবারে ভাগ বুঝে নিয়ে সকালেই বাড়ি যাব। যাও তাহলে। ও, তার মানে এই সেই নকল গোপাল। বাহ, একেবারে আমার মতোই তো লাগছে মুখ চোখ। কি গোপাল দাদা, এত রাতে কাজ করতে চলে এলে? যাও তাহলে, আর কি গোনাগুন্তির কাজ করো। বাবা, এ তো দারুণ ব্যাপার বটে। আমার কাছে মুদ্রাও দেখতে চাইলো না। যাকে আমি আমার কাজ করি। বাবারে বাবা, কত সম্পত্তি! সব তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখি দেখি, বড় থলে এনেছি, যত পারি সব ভরে ফেলি। হাত পা কেমন একটা চ্যাট চ্যাট করছে, অল্প আলোতে বুঝতেও তো পারছি না, যা পারছি তুলে নি। আরে সাবাস, সিন্দুক তো খোলাই আছে, সিন্দুক থেকেও যতটা পারি সরিয়ে ফেলি। আর মোহর নেই তো? না,
না না আর নেই, একেবারে সব গুছিয়ে নিয়েছি। এখন এখন মানে মানে কেটে পড়ি মন্ত্রী মশাইয়ের বাড়িতে। এই তো মোক্ষম সময়, প্রহরী বদলাচ্ছে, এই সুযোগে আমাকে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। যাও বাছাধন যাও, তুমি যাও মোহর নিয়ে, আমি যাই মহারাজের কাছে। একেবারে যেরকম চেয়েছি একদম সেই রকম। যাই, এবার গিয়ে মহারাজকে খবরটা দিয়ে দিই। মহারাজ 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 উঠুন, গোপাল আপনাকে ডাকছে মনে হয়, উঠুন মহারাজ। কি 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 গোপাল, কই কই দেখি। মহারাজ মহারাজ আসছি আসছি। কি গোপাল, তুমি এত ভোরবেলা, কোনো অঘটন ঘটলো না তো? অঘটন বলে অঘটন, অঘটনের ঘন ঘটা যাকে বলে। মহারাজ, রাজকোষে চুরি হয়ে গেছে। সে কি বলো কি গোপাল, তুমি থাকতে চুরি? বেড়ালের সামনে আমি ইচ্ছে করেই মাছটা রেখেছি যাতে বেড়ালটাকে হাতে নাতে ধরতে পারি। কি সব বলছো গোপাল, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। চলুন আমার সাথে, তাহলে একদম ছটছট করে মাথায় ঢুকে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো তো দেখি। এই দেখুন মহারাজ, পায়ের ছাপ। এবার বুঝেছি গোপাল। চল গোপাল, এবার এই পায়ের ছাপকে অনুসরণ করে এগিয়ে যাই। কি ছাপটা মন্ত্রীর বাড়ির এখানে এসে মিলিয়ে গেল কেন? মহারাজ, বেড়ালটা এই বাড়িতেই ঘাপটি মেরে লুকিয়ে আছে। আচ্ছা, এবার বুঝেছি, এই সব মন্ত্রীর বুদ্ধি। শুধু কি মন্ত্রী মশাইয়ের একার বুদ্ধি? চলুন ঘরে গিয়ে দেখবেন, হয়তো দু একটা আরো হুলো বেড়াল বেরিয়ে আসবে। কে? বাইরে এসে দেখুন কে এসেছে। ইয়ে মানে মহারাজ, কোনো অসুবিধা হয়েছে নাকি? মানে আমাকে ডেকে পাঠাতেন, আমি চলে যেতাম, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? হ্যাঁ, একেবারে নিয়ে যাবার জন্যই আসলাম। হ্যাঁ, মহারাজ আবার সব জেনে গেল নাকি? না মানে আমি বুঝলাম না মহারাজ। মহারাজ সব বুঝিয়ে দেবেন আপনাকে, কষ্ট করে একটু অপেক্ষা করুন। কথায় আছে না, অপেক্ষার ফল মিষ্টি হয় থুড়ি। আপনার তেতো হবে। মন্ত্রী, আমি তোমার বাড়ির ভেতরে তল্লাশি নেব। না মানে মহারাজ, তুমি তল্লাশি নিতে দেবে নাকি তোমার বাড়ি ঘর ভাঙবো আমি? আচ্ছা, রাজবৈদ্য মশাইও আছেন, আবার অন্য গোপাল জোগাড় করেছো তোমরা। বাহ বাহ বাহ, কিন্তু এত কিছু করেও তো তোমাদের বুদ্ধি কাজে দিল না। ভেবেছিলে গোপালকে চোর বানাবে, কিন্তু সেগুড়ে তো বালি। না মানে ওই মহারাজ, ইয়ে মানে আপনি মানে আর কি করছেন রাজবৈদ্য মশাই? এবার সব শেষ। মন্ত্রী, তুমি তো বোঝোইনি যে গোপাল কত বড় বুদ্ধিমান। কোষাগারের নিচেতে ভূষকালি মাখিয়ে রেখেছিল, আর সেই কালি দেখে দেখে তোমার বাড়ি এলাম। এবার ধনরত্ন বার করে দাও, নইলে কিন্তু আমি বাড়ি ভাঙার নির্দেশ দেব। এই নিন মহারাজ আপনার সব মোহর। এই তো বেড়াল নিজে থেকে ধরা দিয়েছে। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, মহারাজ আমার ভুল হয়ে গেছে, মহারাজ আমার ভুল হয়ে গেছে। তোমাদের শুলে চড়াবো আমি। মহারাজ, এই নকল গোপালের কি হবে তাহলে? একদম আমার মতো লাগছে মহারাজ। না মানে মহারাজ, আমাকে মন্ত্রী মশাই আর রাজবৈদ্য বলেছিলেন এইসব করতে। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন না। গোপাল, এবার এই নকল গোপালকে নিয়ে কি করা যায় বলো তো? আমি ভালো উপায় পেয়েছি মহারাজ, আমি ওর চুল কেটে দিচ্ছি, দেখবেন ও আর গোপাল নেই, বদলে গেছে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাদের ক্ষমা করে দিন।
সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।